সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে জীবনের প্রবাহমানতা। ঠিক আছে, জীবনের প্রবাহমানতা মানে কি? জীবন প্রবাহিত হচ্ছে, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কিভাবে 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 হবে? দুটাভাবে হতে পারে। একটা হচ্ছে কি, মানে আমাদের শরীরে কোষ সৃষ্টি হচ্ছে, সমানে কোষ সৃষ্টি হয়ে কি হচ্ছে, আমরা আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছি। তাহলে এটাও মানে জীবনের প্রবাহমানতাই তো হচ্ছে, কারণ কোষগুলো তো সজীব, তাই না? তাহলে একটা কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, জীবনের প্রবাহমানতা বজায় থাকছে। আরেকটা কিভাবে? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সৃষ্টি হচ্ছে, বাবা মায়ের থেকে আমরা, তাই না? তো এরকম করে কি হচ্ছে, প্রজন্মের প্রজন্ম সৃষ্টি হচ্ছে। তাহলে জীবনের প্রবাহমানতা কিভাবে হয়? একটা কোষ বিভাজন, আরেকটা হচ্ছে কি জনন। তাহলে আমাদের প্রথম ভাগটা আছে কি, কোষ বিভাজন। এবার আমরা কোষ বিভাজন করব। ঠিক আছে, কোষ বিভাজন আর কোষ চক্র। দেখ, কোষ বিভাজন জিনিসটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা কোষ এর থেকে বিভাজিত হয়ে যখন একাধিক কোষ তৈরি হবে তাদেরকে আমরা কি বলবো? কোষ বিভাজন, তাই না? আর আরেকটা কি বলছে, কোষ চক্র। কোষ চক্র জিনিসটা কি? এই একটা কোষ এরকম স্থির আছে, তারপর এর থেকে আবার বিভাজিত হয়ে দুটা হলো, আবার এরাও কি হলো, পরবর্তীকালে এরাও বড় বড় হয়ে গেল, তারপর এরাও আবার এও বিভাজিত হয়ে দুটা হয়ে গেল, এও বিভাজিত হয়ে কতটা হয়ে গেল, দুটা হয়ে গেল, দুটা বা চারটা হয়। ঠিক আছে, তো এরকম করে করে যে একটা সাইকেল সৃষ্টি হচ্ছে, যে প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তারপর বিভাজন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিভাজন হচ্ছে, আবার বৃদ্ধি পাচ্ছে বিভাজন হচ্ছে, এরকম করে বৃদ্ধি পাওয়া বিভাজন হওয়াটাকে কী বলে? কোষ চক্র। ঠিক আছে, এই কোষের বিভাজনটা পড়তেই আমাদের এবার যা কিছু পড়া হবে সব কোষের বিভাজনটাকে পড়ার জন্যই করতে হবে। ঠিক আছে, দেখ বইয়ে কি আছে পড়ে নি। বলেছে, জীবন এককোষী অবস্থায় শুরু হলেও তা ক্রমশ জটিল গঠন পায়। এর প্রথম ধাপ হলো কোষ বিভাজন। ঠিক আছে, জীবন সবসময় কিসের থেকে শুরু হয়? এককোষী, মানে যত জীব জগৎ আছে সবাই কিসের থেকে? একটা কোষ থেকে সৃষ্টি। আমরাও কটা কোষ থেকে সৃষ্টি? একটা কোষ থেকে। স্পার্ম আর হচ্ছে তোর ওভাম মিলে কি হয়, মানে শুক্রাণু, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে কি হয়? একটা জাইগোট তৈরি হয়। ঠিক আছে, ওই জাইগোট থেকেই আমাদের কি হয়, এই যে জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে সমানে কি হবে? কোষ বিভাজন হয়ে দুটার থেকে তারপরে চারটা এরকম করে বড় হতে 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 তারপরে মানুষের আকার ধারণ করে নেবে। এটা আমাদের ক্ষেত্রে মানুষের আকার ধারণ করবে, গাছের ক্ষেত্রে গাছের, ছাগলের ক্ষেত্রে ছাগলের, তো যেই প্রাণী হবে সেই প্রাণীর আকার ধারণ করবে। ঠিক আছে, এবার কি বলেছে, বিভিন্ন কোষীয় পদার্থ সংশ্লেষের সময় অপত্য কোষের বৃদ্ধি ঘটে। অপত্য কোষ মানে কি? যে কোষটা সৃষ্টি হচ্ছে তার নাম অপত্য কোষ। ঠিক আছে, অর্থাৎ তা আকারে বড় হয়। এরপর কি হয়? তা বিভক্ত হয়। কোষের বৃদ্ধি ও কোষ বিভাজন দশার চক্রাকারে আবর্তন ঘটে। ওটাই বললাম, কোষ বিভক্ত হওয়া মানেই কি? কোষের বিভাজন, তাই না? কোষের তাহলে বৃদ্ধি পাচ্ছে আর কি হচ্ছে? কোষের বিভাজন হচ্ছে। এই দশাটা কি হচ্ছে? চক্রাকারে পরিবর্তন হচ্ছে, কারণ ওটাই তো বললাম একটু আগে, তাই না? বৃদ্ধি পাচ্ছে ভাগ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ভাগ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ভাগ হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? কোষ চক্র বলবো। ঠিক আছে, এবার কোষ চক্র মানে বেসিক জিনিসটা আমাদের হয়ে গেল। এবার একদমই অন্য যে জিনিসটা চলে যাব আমরা, সেটা হচ্ছে কি, ক্রোমোজোম, জিন, ডিএনএ, এইসব জিনিস কি, এসব আমরা কেন পড়বো? সব কোষ বিভাজনটাকে বোঝার জন্য আমরা এখন এগুলো পড়া শুরু করবো। যাক, আমাদের এটা যদি একটা কোষ হয়, ঠিক আছে, এটা ধরলাম কোষ, কোষের ভিতর বিভিন্ন অঙ্গাণু আছে, কোষ অঙ্গাণু, তাই না? মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে তোর গলগি বস্তু আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারপরে নিউক্লিয়াস আছে, এরকম অনেক কিছু আছে। তো আমরা শুধু নিউক্লিয়াসটাকে আঁকাচ্ছি। ঠিক আছে, বাকি জিনিসপত্রও এখানে আছে, ওগুলো আমাদের এখন ইম্পর্টেন্ট না, ওগুলো বাদ রাখছি, ওগুলোও আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে এরকম এরকম করে কি থাকে? এরকম এরকম করে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু থাকে, আর এখানে একটা নিউক্লিওলাস থাকে, তাই না? এই দুটাই থাকে মেইন, তাই তো? তো এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকা, আমরা পড়ে নিলাম। ঠিক আছে, ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা। এবার হচ্ছে কি, আমাদের ক্রোমোজোম পড়তে হবে। ক্রোমোজোম জিনিসটা কি? তো যখন কোষ বিভাজিত হয়, মানে এই একটা কোষ থেকে যখন একাধিক কোষ তৈরি হবে, ধর
দুটা কোষ তৈরি হচ্ছে একটা কোষ থেকে। সেই হওয়ার সময়ের কথা বলছি। হওয়ার সময় কি হয়, এই যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসটা কি হবে, এটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। ঠিক আছে, মানে নিউক্লিয়াসটা ভাঙতে শুরু করবে বলাটা ভুল। এই নিউক্লিয়াসের পর্দাটা যে আছে, ঠিক আছে, পর্দাটা কি হবে, এরকম করে পর্দাটা ভাঙতে শুরু করবে। নিউক্লিয়াসের পর্দাটা, নিউক্লিওলাসটাও কি হবে, অবলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আর এই ক্রোমাটিন তন্তুটা কি হবে, ক্রোমাটিন তন্তুটা দলা পাকিয়ে যাবে। ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এটা কি হবে, দলা পাকিয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে একটা বিশেষ আকৃতির জিনিস তৈরি করবে, যাকে আমরা বলবো ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে কি হলো বল, যখন বিভাজন হওয়া শুরু করবে, ধর এই জায়গাটার থেকে এরকম করে খাঁজ হওয়া শুরু করলো। ঠিক আছে, এখান থেকে বিভাজন হবে আস্তে আস্তে। তো সাইটোপ্লাজম এরকম করে হয়ে গেল, আর নিউক্লিয়াসটা কি হয়ে যাচ্ছে, নিউক্লিয় পর্দাগুলো ভেঙে যাচ্ছে প্রথমে। ঠিক আছে, নিউক্লিওলাস যেটা ছিল ওটা কি হলো, ওটা অবলুপ্ত হয়ে গেল। আর যেটা এরকম প্যাঁচানো ছিল ক্রোমাটিন তন্তু, যেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা পড়ছি, সেটা কি হবে, সেটা দলা পাকিয়ে একটা বিশেষ আকার গঠন করবে। আকারটা হচ্ছে কি, এরকম ক্রোমোজোম গঠন করবে। ঠিক আছে, আমি আলাদা কালি দিয়ে আঁকাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম শুরু হলো। এদেরকে আমরা কি বলবো, ক্রোমোজোম বলবো। ঠিক আছে, তাহলে ধর এখানে 4টা ক্রোমোজোম আছে, 4টা কালার দিয়ে আমি 4টা ক্রোমোজোমকে আঁকলাম। তাহলে এগুলো কি ছিল, যখন আমাদের বৃদ্ধিপ্রাপ্ত দশায় ছিল তখন কি ছিল, এরা সবাই মিলে এরকম পেঁচিয়ে পুচিয়ে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তাহলে যেই জিনিসটা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, সেই জিনিসটাই দলা পাকিয়ে কি হয়ে যাবে, বিভাজনের সময় ক্রোমোজোম হয়ে যাবে। ঠিক আছে, আর এই ক্রোমাটিন তন্তুই বল বা ক্রোমোজোমই বল, এরা সবাই কি নিয়ে গঠিত, এদেরকে যদি তুই জুম করিস, আরও যদি একটা পার্টকে যদি তুই নিয়ে জুম করিস, বা এখান থেকেও, এটার মধ্যে তো দলা পাকি আছে, সুতাটাকে ধর খুলে একটা পার্টকে তুই যদি জুম করলে কি দেখতে পাবি, তারা সবাই এরকম একটা তন্তু দিয়ে গঠিত। ঠিক আছে, তার মধ্যে আবার এরকম দাগ আছে। এই জিনিসটাকে কি বলা হবে বল, ডিএনএ। বোঝা গেল? তাহলে ডিএনএ কি হয়, এই ডিএনএগুলো প্রথমে দলা পাকিয়ে কি করবে, ক্রোমাটিন তন্তু তৈরি করবে। ঠিক আছে, ডিএনএ দলা পাকিয়ে কি, ক্রোমাটিন তন্তু বিভাজনের সময় দলা পাকিয়ে কি তৈরি করবে, ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে কি হচ্ছে বল, ডিএনএ দিয়ে আমার কি তৈরি হচ্ছে, ক্রোমাটিন তন্তু তৈরি হচ্ছে, ডিএনএ দিয়ে আমার কি হচ্ছে, ক্রোমোজোম তৈরি হচ্ছে। আর এই ক্রোমোজোমটা কি করে, ক্রোমোজোমের বিশেষ পার্ট, বিশেষ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা, প্রজাতি, মানে প্রজাতিটা কি হবে, কুকুর হবে না ছাগল হবে না মানুষ হবে, সেটা কার উপর নির্ভর করে, কোষের মধ্যে কটা ক্রোমোজোম আছে। ঠিক আছে, ক্রোমোজোমে এখানে যেমন 4টা আছে, 4টা মানে যদি ছাগল হয়, ধর 5টা মানে মানুষ, 6টা মানে শুয়োর, এরকম করে আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি বললাম, ক্রোমোজোমের সংখ্যার ওপর কি নির্ভর করবে, প্রজাতিটা নির্ভর করবে, কোন প্রজাতি আছে। আর ক্রোমোজোমের পার্টের ওপর, মানে বিভিন্ন অংশের ওপর, ধর এই যে এতটুকু অংশ, এই ধর কালো ক্রোমোজোমের এই অংশটা আমাদের মানে হাইটটা কেমন হবে কুকুরটার, সেই হাইটটা নির্ভর করে। ধর এই কালো ক্রোমোজোমের এই নীল পার্টটা কি করবে, ক্রোমোজোমের নীল পার্টটা কুকুরের কালারটা নির্ভর করবে, ওটা কি কালারের হবে। ঠিক আছে, তারপর ধর এরকম করে আরও বিভিন্ন পার্ট বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করবে। এই লালটার এরকম নির্ভর করবে কুকুরের দাঁতটা কেমন হবে ধর। ঠিক আছে, এই লালের ধর এই নীল জায়গাটা দিয়ে নির্ভর করবে কুকুরের নখগুলো কেমন হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করে, আমাদের যে ক্রোমাটিন তন্তু, সেটা যখন আমাদের কোষ বিভাজন দশায় যায়, দলা পাকিয়ে কি তৈরি করে বল,
ক্রোমাটিন তন্তুটা দলা পাকিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম। ডিএনএটা দলা পাকিয়ে ক্রোমাটিন তন্তুটা আরও দলা পাকিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম। ঠিক আছে, সব কিছুর মূলে কি আছে? ডিএনএ। ডিএনএ দিয়েই ক্রোমাটিন তন্তু, ডিএনএ দিয়েই ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের এবার কিছু বিশেষ বিশেষ পার্ট বিশেষ বিশেষ কাজ নিয়ন্ত্রণ করে। তো এই বিশেষ বিশেষ পার্টগুলোকে কি বলবো আমরা? জিন বলবো। ঠিক আছে, জিন তাহলে কি হয়ে গেল বল? কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়েই তৈরি, তাই না? জিন কার অংশ? ক্রোমোজোমের একটা বিশেষ পার্ট যে একটা বিশেষ কাজ নিয়ন্ত্রণ করে তাকেই আমরা জিন বলবো। ক্রোমোজোমের একটা বিশেষ পার্ট যে একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকেই আমরা কি বলবো? জিন বলবো। তাহলে জিন তৈরি ডিএনএ দিয়ে, ক্রোমোজোম তৈরি জিন তো ক্রোমোজোমেরই পার্ট। তো জিন যদি ডিএনএ দিয়ে তৈরি হয়, ক্রোমোজোমও ডিএনএ দিয়েই তৈরি। ক্রোমোজোম বল, জিনই বল, এরা কি দলা পাকিয়ে তৈরি হচ্ছে? ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তু কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। তাহলে সবাই কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা কি করে? প্রজাতি নিয়ন্ত্রণ করে, কোন প্রজাতির হবে। ঠিক আছে, ধর আর হচ্ছে তোর ক্রোমোজোমের মধ্যে মানে এক একটা ক্রোমোজোমের বিভিন্ন পার্ট যেটাকে আমরা জিন বলছি, সেটা সেই প্রজাতিটার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করে। বোঝা গেল? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার তারপরে ভবিষ্যতে যদি পড়িস বংশগতি যেটাকে বলে, ঠিক আছে, সেই বংশগতি চ্যাপ্টারটারও বেসিক জিনিসটা হচ্ছে আজকে যে জিনিসগুলো বললাম এতক্ষণ ধরে, সেই জিনিসগুলো মুখস্থ হয়ে গেল। তো এই কয়েকটা জিনিস ঠিক আছে। এবার দেখ বইয়ে কি বলেছে। নিউক্লিয়াসের ভেতর অসংখ্য সরু সুতোর মতো গঠন জালকের আকারে বিন্যস্ত থাকে। এদের ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা বলা হয়। কোষ যখন বিভাজিত হয় না তখন এই গঠনগুলি দেখা যায়, মানে যখন বৃদ্ধিপ্রাপ্ত দশায় থাকে, বিভাজিত হয় না। ঠিক আছে, তারপর কি বলছে? কোষ যখন এইগুলিতে দুটি সরু তন্ত্রী পরস্পর পেঁচানো এবং সিঁড়ির মতো অবস্থায় থাকে। মানে এই যে দুটা তন্তু পরস্পর কি আছে? পেঁচানো আর কি সিঁড়ির মতো, এরকম সিঁড়ির মতো ধাপ ধাপ। ঠিক আছে, এদেরকে কি বলে বল? এদেরকে এই দ্বিতন্ত্রীগুলিকেই ডিএনএ বলা হয়। ডিএনএ হলো বড় জৈব অণু। ঠিক আছে, একটা বৃহৎ জৈব অণু। এটা কিন্তু ডিএনএটাও একটা অণু পরমাণু যে পড়েছি, একটা বড় ধরনের যৌগ, জটিল একটা যৌগ। ঠিক আছে, এবার কি বলছে? কোষ বিভাজনের সময় ডিএনএ অণু হিস্টোন আর নন হিস্টোন প্রোটিনকে দৃঢ়ভাবে পাকিয়ে ঘন কুণ্ডলী আকৃতি গঠন করে। এই কুণ্ডলীকৃত গঠনকেই বলা হয় ক্রোমোজোম। তাহলে বললাম এরা কি হয়? ক্রোমাটিন। তো এগুলো এলোমেলোভাবেই কি তৈরি করে? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে কি তৈরি হয়? ক্রোমোজোম। সেটাই বলেছে। তো পেঁচাবে কারো একটা অ্যারাউন্ডে পেঁচাবে। ধর এখানে একটা প্রোটিন ছিল, এই প্রোটিনটার নাম হিস্টোন প্রোটিন। এখানে আরেকটা প্রোটিন ছিল নন হিস্টোন প্রোটিন। এই প্রোটিনগুলোর চারপাশে এরকম করে দলা পাকিয়ে যায়, দলা পাকিয়ে গিয়ে ঘন করে এরকম একটা গঠন তৈরি করে। এখানেও একটা গঠন, এখানেও ধর একটা গঠন, মাঝখানে এরকম একটা থাকলো। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল একটা এই যে ক্রোমোজোম। বোঝা গেল কীভাবে তৈরি হচ্ছে? হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিনগুলোর উপরে দলা পাকিয়ে এরকম একটা গঠন তৈরি করে। এটা হচ্ছে ক্রোমোজোম। এবার কি বলেছে? এই কুণ্ডলীকৃতি, ওটা তো হয়ে গেল। অর্থাৎ ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো একই ডিএনএ এবং কি বলেছে? হিস্টোন নন হিস্টোন প্রোটিনের যথাক্রমে স্বল্প ও অধিক কুণ্ডলীকৃত অবস্থা। মানে একই ডিএনএ, সেম ডিএনএটাই যখন অল্প কুণ্ডলীকৃত অবস্থায় আছে, হালকা পাতলা পেঁচিয়ে আছে, তাদেরকে আমরা কি বলছি? ক্রোমাটিন তন্তু। আর যখন আরও দৃঢ়ভাবে পেঁচাচ্ছে নন হিস্টোন প্রোটিনের পেঁচিয়ে এরকম একদম সলিড এরকম আকার তৈরি হয়ে যাচ্ছে, একটা বুকলির দুদিকে দুটো ডানার মতো, তাহলে সেটাকে ক্রোমোজোম বলছি। ওই কথাটাই একদম লেখা আছে। আমি যা পড়ালাম এখানে এইটুকু জায়গায় সেম জিনিসই লেখা আছে। তাহলে এই জায়গাটা পুরো বোঝা গেল, তাই তো? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। এটা যদি না বুঝতে পারিস এই গোটা চ্যাপ্টার বংশগতি কিচ্ছু বুঝতে পারবি না। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলেছে? 1888 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ভন ওয়াল্ডেয়ার হার্জ সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন।
এটা দেখে রাখতে পারিস, এমসিকিউ হিসাবে আসতেও পারে। ক্রোমোজোমের এবার সংজ্ঞা দিয়েছে, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ অণু এবং প্রোটিন নির্মিত যে কুণ্ডলীকৃতি গঠন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী কতগুলি নির্দিষ্ট জিন বহন করে তাকেই ক্রোমোজোম বলা হয়। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড, তাই না? এগুলোই তো পড়লাম আমরা এতক্ষণ ধরে। ইউক্যারিওটিক কোষ, খালি এই ওয়ার্ডটা তোদের কাছে হয়তো নতুন, মানে নতুন বলতে আজকের জন্য নতুন। এমনিতে তো পড়েছিস প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, তাই না? ইউক্যারিওটিক মানে মনে রাখবি একটা উন্নত টাইপের কোষ, যেখানে নিউক্লিয়াস আছে ভালো, মানে সুস্পষ্ট নিউক্লিয়াস যেখানে দেখা যায় তাকে কি বলা হয়? ইউক্যারিওটিক কোষ বলা হয়। ঠিক আছে? এই ইউক্যারিওটিক কোষের তাহলে নিউক্লিয়াসের ভিতর অবস্থিত, এই যে আঁকলাম আমি নিউক্লিয়াসের ভেতর সব কিছু, তাই না? নিউক্লিয়াসের ভিতর অবস্থিত ডিএনএ অণু আর প্রোটিন নির্মিত। এই যে বললাম ডিএনএ অণুগুলোই পেঁচিয়ে পেঁচিয়ে কার অ্যারাউন্ডে পেঁচাবে? হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন, এদের অ্যারাউন্ডে পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করবে বল? যে কুণ্ডলীকৃত গঠন তৈরি করবে, যার বিশেষ বিশেষ পার্টকে আমরা জিন বলি, যেটা জিন কি করে? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম বলা হচ্ছে। বোঝা গেল প্রত্যেকটা ওয়ার্ড, ক্রোমোজোমের সংজ্ঞাটা হয়ে গেল, তাই না? এবার কি বলেছে? গঠনগত দিকের এই আলোচনার সাথেই চলে আসে কার্যগত দিকের আলোচনা। ঠিক আছে, মানে আমরা পড়লাম গঠনটা কেমন হবে এতক্ষণ ধরে, আকৃতি কেমন হবে সেটা পড়লাম, এবার কাজ কেমন করে করবে সেই জিনিসগুলো পড়ব। ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার কতগুলি নির্দিষ্ট অংশ, যেটাকে ইউক্রোমাটিন বলে, মানে ক্রোমোজোমের কিছু কিছু পার্টকে ইউক্রোমাটিন বলে আর কিছু কিছু পার্টকে হেটারোক্রোমাটিন বলে। ঠিক আছে, ধর এখান থেকে এতটা পার্টকে আমরা ইউক্রোমাটিন বললাম, এখান থেকে এতটা পার্টকে আমরা হেটারোক্রোমাটিন বললাম। বুঝা গেল? কিছু কিছু পার্টকে আমরা ইউক্রোমাটিন বলবো, কিছু কিছু পার্টকে হেটারোক্রোমাটিন। আচ্ছা, তাহলে কি বলেছে? ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার নির্দিষ্ট অংশ ইউক্রোমাটিন প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। এই প্রোটিন শেষ পর্যন্ত জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। ডিএনএর এই এক একটি ক্ষুদ্র অংশই হলো জিন। জিনগুলি পাশাপাশি পরপর বিন্যস্ত থাকে। ঠিক আছে, ক্রোমোজোমের প্রতিটি জিনের অবস্থান সুনির্দিষ্ট। ওই যে বলে দিলাম অবস্থান সুনির্দিষ্ট মানে কি? এই যে বলে দিলাম প্রথমেই তোদেরকে যে এই জায়গাটার যে আছে সাদা রঙের, সে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, কুকুরের কালারটা কেমন হবে সেটা, হাইটটা কেমন হবে নিয়ন্ত্রণ করবে। এই জায়গাটায় যে থাকবে, যে বলে দিলাম জায়গাটা মানে কি? জায়গাটা ফিক্সড মানে কি? অবস্থানটা ফিক্সড মানে এক একটা জায়গায় যেটা থাকবে ডিএনএ, সেই জায়গার ডিএনএগুলাই একটা নির্দিষ্ট কাজ করবে, তাই না? আর কাজ কেমন করে করে? কাজ একভাবেই করে, মনে রাখবি। জিন থেকে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য তোদের নিয়ন্ত্রণ হবে, মানে হাইট কেমন হবে, কালার কেমন হবে, বা অন্যান্য বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, সব কিছু কীভাবে তৈরি হবে, প্রোটিন কে কী ধরনের প্রোটিন বানাচ্ছে, ঠিক আছে? প্রোটিন বানানোর মাধ্যমে হাইট ডিসাইড হবে, প্রোটিন বানানোর মাধ্যমে কালার ডিসাইড হবে, প্রোটিন বানানোর মাধ্যমে আলাদা আরও যা কিছু বৈশিষ্ট্য আছে সব কিছু নিয়ন্ত্রণ হবে। তাহলে আমাদের জিন বা ডিএনএর থেকে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কীভাবে নিয়ন্ত্রণ হয়? সবসময় প্রোটিন সংশ্লেষের দ্বারা। তাহলে ডিএনএর মধ্যে কিছু, মানে আমাদের এই ক্রোমোজোমে যে ডিএনএ দিয়ে তৈরি হচ্ছে, এর মধ্যে কিছু কিছু অংশ কোনো কাজ করছে না, তাদেরকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। ঠিক আছে, কিছু কিছু অংশ কোনো কাজ করছে না, তাদেরকে বলবো আমরা হেটারোক্রোমাটিন। কিছু কিছু অংশ ডিএনএর আমাদের কাজ করছে, নির্দিষ্ট জায়গার অংশ সবসময় নির্দিষ্ট কাজ করে। ঠিক আছে, জায়গা বিশেষে কাজ করে। এই জায়গাটা এই কাজই করবে, এই জায়গাটা কখনো এই জায়গার যে আছে তার কাজ করবে না, এই জায়গাটা কখনো হাইট ডিসাইড করবে না, এই জায়গাটা কালারই ডিসাইড করবে, এই জায়গায় যে থাকবে সে সবসময় হাইটে ডিসাইড করবে। ঠিক আছে, তাহলে কি বললাম আমি যে কি বলছিলাম? ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। তাহলে কিছু কিছু অংশ, এই যে যেখানে ধর কালোটার বাকি অংশগুলো আছে কোনো কাজ করছে না ডিএনএগুলো, ওদেরকে আমরা হেটারোক্রোমাটিন বলবো, ওদের কাজ নেই। কিন্তু যেগুলো কাজ করছে সেগুলো হচ্ছে কি? সেগুলো ইউক্রোমাটিন, সেগুলো দিয়ে আমাদের কি জিনটা তৈরি হচ্ছে। মানে জিন মানে কি? নির্দিষ্ট কাজ করছে, প্রোটিন সংশ্লেষের মাধ্যমে নির্দিষ্ট কাজ করছে, আর কাজ করলেই যে অংশটা কাজ করবে তারাই হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে জিনের সংজ্ঞাও হয়ে গেল আমাদের, তাই না? জিন হলো ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত নির্দিষ্ট অংশ। ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম তো ডিএনএ দিয়েই তৈরি, ওটাই বলেছে ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত নির্দিষ্ট অংশ, যা নির্দিষ্ট
কার্যকরী প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। ঠিক আছে, বোঝা গেল? প্রোটিন সংশ্লেষ কেন বলেছে, কারণ কাজটা কিভাবে করবে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে। আর ডিএনএটা কি জাস্ট সিগন্যাল দিবে যে এই অংশটা ধর তোকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ এই প্রোটিনটা সংশ্লেষ করো, তাহলে কি হবে, এই লম্বা হবে। এই জায়গাটায় যদি তোর অন্য টাইপের থাকে জিনটা, তাহলে সে কি বলবে যে না এই প্রোটিনটা সংশ্লেষ করো, একে একটু বেটে করে দাও। ঠিক আছে, মানে এই জায়গায় যে আছে জিনটা, এর কাজ হলো কি এই জায়গায় যেই থাক না কেন সে সবসময় হাইটটা নিয়ন্ত্রণ করবে। ধর বাবার থেকে একটা পেলো, সে বলছে হাইটটা বেশি করো, মায়ের থেকে আরেকটা পেলো, এরা সবসময় ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে, মনে রাখবি, পরে বলছি আরও ডিটেইলে। আচ্ছা, আর বাবা মায়ের কথা এখন বাদ দে, মানে এখানে যে থাকবে সে সবসময় হাইট নিয়ন্ত্রণ করবে। কারো ক্ষেত্রে এটা বলতে পারে যে লম্বা করো, তো সেই মানুষটা লম্বা হবে। কারো ক্ষেত্রে এ বলতে পারে এখানে যে আছে সে বলবে যে না বেটে করো, তাহলে কী হবে, সেই মানুষটা বেটে হবে। এইখানে ধর যে আছে সে কালার নিয়ন্ত্রণ করছে, এইখানে যে আছে সে কোনো একটা মানুষের ক্ষেত্রে বলছে ধর ফর্সা করো, সেই মানুষটা ফর্সা হবে। এ বলছে এখানে যে না ফর্সা করো না, কালো করো, তাহলে এই জিনিস এখানে যার বলবে, যেই জিনটা বলবে তোর কালো করো, সে যার এটা আছে সে কালো হবে। বুঝা গেল? মানে এক একটা জায়গা এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা চরিত্র নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ বলতে কারো ক্ষেত্রে সেটা বেশি হবে কোনো বৈশিষ্ট্য, কারো ক্ষেত্রে কম হবে, কারো ক্ষেত্রে মাঝারি হবে। ওই জন্য কেউ লম্বা হয়, কেউ মাঝারি হয়, কেউ বেটে হয়, এরকম বিভিন্ন রকম হয়ে থাকে। ক্রোমোজোম হয়ে গেল, জিন হয়ে গেল। এবার ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম সবসময় দুই প্রকারের হয়, একটার নাম অটোজোম আর একটার নাম সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, অটোজোম মানে কি, অটোজোম হচ্ছে তোর যেগুলো তোর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, মানে ছেলে হবে না মেয়ে হবে জীবটা সেটা ছাড়া বাকি সব চরিত্র যে নিয়ন্ত্রণ করবে, যেসব ক্রোমোজোম তাদেরকে আমরা বলবো কি অটোজোম। আর যেসব ক্রোমোজোম তোর মানে ছেলে হবে না মেয়ে হবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করবে, এটা একটা ক্রোমোজোমই গঠন তৈরি করে। যে কোনো জীবের ক্ষেত্রে একটা ক্রোমোজোমই এটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলবো আমরা কি সেক্স ক্রোমোজোম বলবো। ঠিক আছে, দেখ কি বলেছে। আচ্ছা, এটার আগে একটা জিনিস তোদের আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ক্রোমোজোমের প্রকারভেদের আগে একটা জিনিস বলে দিই। এই যে আমাদের এই ছবিটা ছিল, এই ছবিটা একটু কপি করে নিতে হবে। কপি এদিকে দেখ, এগুলো কি হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এই ছবিটা একটা জিনিস ভুল আছে। কি ভুল আছে? ক্রোমোজোম কখনো এরকম করে অবস্থান করবে না। একটা ক্রোমোজোম বলে কিছু হয় না, একটা ক্রোমোজোম কখনো একা একা অবস্থান করে না, সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। মানে কালো কালারও কি হবে বল, কালো কালারও এরকম আরেকটা থাকবে সেম রকম। ঠিক আছে, কালো কালারও এরকম দুটো থাকবে, লাল কালার যে আছে লাল কালারও এরকম কি থাকবে দুটো থাকবে, নীল কালারও কি থাকবে এরকম এক জোড়া থাকবে। আর এই যে এই কালারটা যে আঁকলাম সবুজ সবুজ একটু, অলিভ কালারটাও কটা থাকবে এরকম দুটো থাকবে। আমি যাই ক্রোমোজোম আঁকি না কেন এখন থেকে সারা জীবন আমি কি আঁকবো, জোড়ায় জোড়ায় আঁকবো। একটু আগে কেন আমি সিঙ্গেল এঁকেছিলাম, কারণ ওটা বোঝার সুবিধার জন্য, এরপরে আরও ডিটেইলিং করবো। ঠিক আছে, তো ক্রোমোজোম আমি কি বললাম এরকম জোড়ায় জোড়ায় আছে, সমস্যা নেই। তো মাঝখানে আঁকি, জায়গা বেশি পাওয়া যাবে। ধর
এই জায়গাটায় যারা আছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে জোড়ার প্রত্যেকটা একটা কোথা থেকে আসে, মায়ের কাছ থেকে আসে। একটা সেট মায়ের কাছ থেকে আসবে, আরেকটা সেট কার কাছ থেকে আসবে, বাবার কাছ থেকে। ধর এই কালোটা, এই লালটা, এই নীলটা, এই সবুজটা কার কাছ থেকে এসছে, ধর মায়ের কাছ থেকে এসছে, ঠিক আছে। এটা ফিমেলের চিহ্ন, এরকম গোল দিয়ে নিচে ক্রস, এটা ফিমেলের চিহ্ন, ঠিক আছে। একটা সেট হয়ে গেল। আর এদিকে যে আরেকটা সেট করে থাকলো, ধর এই যে এই কালোটা, এই কালোটা, এদিকের থেকে এই লালটা, এই দিকের থেকে এই নীলটা, এদিকের থেকে এই সবুজটা, এরা সবাই কার থেকে এসছে, ধর বাবার কাছ থেকে এসছে, ঠিক আছে। বাবার চিহ্নটা এই যে এরকম সিগমা, তোরা দেখেছিলি সিগমার মাথায় একটা তীর, সেটাই হয়ে যাচ্ছে কি মিলের চিহ্ন, বোঝা গেল। তাহলে আমাদের যখন মনে রাখবি, ওই যে যখন একটা একটা থাকবে, একটা একটাও থাকে কিন্তু, মানে সেটা অন্য টাইপের কোষের ক্ষেত্রে। আচ্ছা দাঁড়ান, এটা একটা ছবি হলো, আমি আরেকটা ছবি আঁকাচ্ছি পাশে। আগে কনসেপ্টটা বলে নেই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখন আমরা কোষের প্রকারভেদ দেখছি। হ্যাঁ, কোষ কয় প্রকারের হয়? কোষ আমাদের এখানে আমরা দেখব দুই প্রকারের, ঠিক আছে। কয় প্রকারের দেখব বললাম? দুই প্রকারের। বল পার্থক্য কি, এই দুটা কোষের মধ্যে পার্থক্যটা কি? আর একটা হচ্ছে সিঙ্গেল আছে, তাই না? দুটাই ধর, এটাই আছে কত জোড়া, 4 জোড়া, 4 জোড়া ক্রোমোজোম আছে। এখানে ক্রোমোজোম কটা আছে? 4টা, ঠিক আছে। এই কোষে আছে 4 জোড়া, এই কোষে আছে কি 4টা। এখন তোদেরকে আমি কি বললাম, ক্রোমোজোমের সংখ্যা কি নির্ভর করে, কোন প্রজাতি হবে সেটা নির্ভর করে। 4টা হলে কুকুর, 5টা হলে ধর মানুষ, 6টা হলে শুয়োর, এরকম করে আমি তোদেরকে উদাহরণ দিলাম। তাহলে এদের কি একই প্রজাতি হবে না আলাদা প্রজাতি হবে? এখানে 8টা আছে, এখানে 4টা আছে, তাহলে তোদের মনে হচ্ছে এখন আলাদা প্রজাতি হবে, মানে আমার কথা অনুযায়ী তাই হয়, কিন্তু না। এরা দুজন কি, এরা দুজন একই প্রজাতির হবে। 4টা বা 4 জোড়া হলে সেটা কুকুর, 5টা বা 5 জোড়া হলে আমাদের উদাহরণ অনুযায়ী এখানে মানুষ, মানুষের অ্যাকচুয়ালি 23 জোড়া হয়, আমি এমনি বলছি কথার কথা, ঠিক আছে। ধর 6টা বা 6 জোড়া হলে কি হবে, শুয়োর, শুয়োর আমি বলছিলাম একটু আগে, তাই না? তাহলে এটাও কার কোষ, আমার কুকুরের কোষ, এটাও আমার কার কোষ, কুকুরের কোষ। তো এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে একটাই পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে আমি 2 সেট ক্রোমোজোম আছে, এখানে কয় সেট দেখতে পাচ্ছি, 1 সেট ক্রোমোজোম আছে। তো আমাদের দেহের যত কোষ আছে, কুকুরের দেহের ধর যত কোষ আছে, ঠিক আছে, তারা সবই এরকম টাইপের হয়, যেখানে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকবে, ঠিক আছে। 4 জোড়া ক্রোমোজোম থাকবে সবসময়, 4 জোড়া। 4টা কোথায় থাকবে, খালি স্পার্ম আর ওভামে, শুক্রাণু আর ডিম্বাণুতে খালি কি থাকবে বল, 4টা করে থাকবে, ঠিক আছে। তাহলে সেক্স ক্রোমোজোম যেগুলো হয়, সরি সেক্স ক্রোমোজোম বলে না, মানে আরে না ক্রোমোজোম না, সেল, সেক্স সেল যেগুলো, সেগুলোর মধ্যে কি থাকছে, খালি 4টা করে থাকছে। আর যেগুলো হচ্ছে তোর দেহের কোষ, সেগুলাই কি থাকছে তোর 4 জোড়া করে থাকছে, ঠিক আছে। তাহলে যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রজাতির ক্ষেত্রেই কি হবে, যেগুলো তোর দেহকোষে কি থাকবে, সবসময় জোড়ায় জোড়ায় থাকবে ক্রোমোজোমগুলো। আর যেগুলো জনন কোষ, সেখানে কি থাকবে, 1 সেট করে থাকবে, সিঙ্গেল থাকবে, ঠিক আছে। এটাকে আমরা সবসময় n দিয়ে রিপ্রেজেন্ট করি, n ইকুয়ালস টু কত, এখানে 4। আর এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি বল,
এটা ধর এটাও কুকুরের আছে, আমি এটাও কুকুরেরই ইয়ে করব, তাহলে এটাকে আমি এন দিয়েই লিখবো, কিন্তু সামনে একটা খালি 2 দিয়ে দিব, 2n = 8 লিখবো। ঠিক আছে, কারণ আমার একটা প্রজাতির জন্য তো আমার ক্রোমোজোমের ইয়েটা সেম থাকার কথা না, সেটটা সেম থাকার কথা। সেটের মধ্যে এটা একটা সেট, এই সেটের মধ্যে কটা ক্রোমোজোম থাকবে সেটা তো সেম থাকার কথা। তো এখান থেকে আমি যদি এটাকেও যদি আমি ধর অন্য কিছু নাম দিতাম, তাহলে আমার হিসাবে মানে গন্ডগোল লাগতো। ওই জন্য আমার এখানে একই রাখার জন্য, এনটাকে একই রাখার জন্য আমি কী করবো, এটাকেও n = 4ই লিখবো, এখানে খালি 2 দিয়ে দুদিকে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে এটাকে 8 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 2n = ধর 46, তাহলে এখানে কয় সেট ক্রোমোজোম আছে, কয় সেট ক্রোমোজোম আছে, 2 সেট, 2 দিয়ে গুণ আছে মানে 2 সেট। আচ্ছা, ক্রোমোজোম কটা আছে আমি যদি বলি, এই কোষটার মধ্যে কয়টা ক্রোমোজোম আছে, 46, 46টা, 46টা, কত জোড়া, 23 জোড়া, তাই না? বা কত জোড়া এখান থেকেও বলতে পারবি তুই, 23 জোড়া, মানে এক সেটের মধ্যে কটা ক্রোমোজোম আছে তোর, 23টা, তাই তো? আমি যদি বলি 2n = ধর তোর কি, ধর তোর বললাম আমি 22, তাহলে এখানে কটা ক্রোমোজোম আছে এই সেলটায়, 22টা। এই প্রজাতির যেটা সেক্স সেল হবে, ঠিক আছে, সেটায় কটা ক্রোমোজোম থাকবে, এটা তো দেহকোষ, দেহকোষের মধ্যে সবসময় কি থাকে, 2n থাকে, জোড়া জোড়া থাকে। সেক্স সেলের মধ্যে কি জোড়ায় জোড়ায় থাকবে না, জননকোষের মধ্যে কি হবে, তোর একটাই সেট থাকবে। তো এর যদি দুটা সেট মিলে তোর 22টা হয়, একটা সেটে কটা হবে, 11টা, তাই না? তারপর ধর তোর আমি বললাম n = তোর 5, ঠিক আছে, এটা কি সেল হয়ে গেল, সেক্স সেল না দেহ সেল, এটা সেক্স সেল হয়ে গেল, কারণ এটার মধ্যে কি আছে, n আছে, 2n নেই। n থাকলেই সেটা হয়ে যাবে সেক্স সেল, আর 2n থাকলেই সেটা হয়ে যাবে বডি সেল, ঠিক আছে, সোমাটিক সেল যেটা বলে। আচ্ছা, তাহলে এর হচ্ছে দেহকোষের মধ্যে কটা ক্রোমোজোম থাকবে, হ্যাঁ 10, কয় জোড়া, কয়টা, এটা হচ্ছে n = 5, মানে একটা সেটের মধ্যে 5টা আছে। তাহলে দেহকোষের মধ্যে কয় সেট থাকে সবসময় ক্রোমোজোম, 2 সেট থাকে, তাহলে কত হয়ে যাবে, 5 × 2 মানে 5 জোড়া বা 10টা। তো এটা এখনো বলতে পারছিস না কেন, কতগুলো উদাহরণ দিলাম। n = 7, ঠিক আছে, বল এটা দেহকোষ নাকি জনন কোষ, হ্যাঁ জনন কোষ, এটা সেক্স সেল, তাই না? যেহেতু n লিখেছি, 2n লিখিনি, তাই তো, বোঝা যাচ্ছে দুজনেরই। তাহলে এখানে তুই বল যে এর দেহকোষ যেটা হবে সেখানে ক্রোমোজোম কয় জোড়া হবে, হ্যাঁ কয় জোড়া হবে, হ্যাঁ 14টা না 14 জোড়া, হ্যাঁ 14 জোড়া কেন, 14টা হবে, 7 জোড়া হবে। n মানে কি, এটা জনন কোষ, তাই না? দেহকোষ মানে কি আমার 2n, তাহলে জনন কোষ যদি 7টা হয়, দেহকোষে কটা হবে, জনন কোষে 7টা হলে, জনন কোষের সামনে 2 আছে মানে 2 × 7টা মানে 14টা বা 7 জোড়া। জয়টা হবে এখানে, জনন কোষে যতটা হবে দেহকোষে তত জোড়া হবে, দেহকোষে তত জোড়া হবে। এবার তুই বলবি খালি, বল 2n = 14, ঠিক আছে, 14কে আমি কি লিখতে পারি, 2 × কত, 14 মানে কি 2 × কত, হ্যাঁ বল। আমি লিখলাম 2n = 14, ঠিক আছে, এটা কি দেহকোষ না জনন কোষ, 2n আছে মানে দেহকোষ, ঠিক আছে। তাহলে এই প্রজাতির জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে, মানে এক সেটের মধ্যে কটা থাকবে,
7টা। 2 সেটের মধ্যে যদি 14টা থাকে, এক সেটের মধ্যে 7টা, মানে জনন কোষের মধ্যে 7টা থাকবে, তাই না? আচ্ছা, এবার বল, তুই বলবি খালি n ইকুয়ালস টু ধর তোর 500, ঠিক আছে? এটা জনন কোষ না দেহ কোষ? জনন কোষ। তাহলে দেহ কোষে কতগুলো হবে? কতগুলো হবে? এটা হচ্ছে জনন কোষে 500টা, তাহলে দেহ কোষে কটা হবে? 500টা। জনন কোষেও 500টা, দেহ কোষেও 500টা। কয়টা? 500 ইন্টু 2 মানে 1000। 500 ইন্টু 2 মানে বলে 500, এটা কোনো কথা? 1000টা, 1000টা, বা আমি কি বলতে পারি 500, জোড়া। 1000টা মানেই কি 500 জোড়া। এক জোড়াতে সবসময় 2টা থাকে, এটা তো জানিস। এত টাইম লাগলে হবে এইটুকু জিনিস, এত সহজ জিনিস। তাহলে আমরা কি দেখলাম যে দেহ কোষে সবসময় কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? আর ইয়ে কোষে জনন কোষ বা সেক্স সেলে কয়টা থাকে? এক সেট থাকে। এখানে 2 সেট থাকে, এখানে এক সেট থাকে। এই যে জনন কোষ আছে, এই জনন কোষে একটা স্পার্ম আর একটা ওভাম মিলেই কি হয় বল? একটা জাইগোট তৈরি হয়। মানে বাবার থেকে এরকম একটা জনন কোষ আসবে, মায়ের থেকে এরকম আরেকটা জনন কোষ আসবে, তাহলে এইখানের এক সেট আর ওটার থেকে আরেক সেট মিলে এরকম করে 2 সেট হয়ে যাবে। বোঝা গেল কিভাবে হয় ব্যাপারটা? এখানের থেকে 4টা আসলো, ধর বাবার থেকে 4টা আসলো, মায়ের থেকে আরও একটা 4টা আসলো, এরকম 4টা মিলে 2টা জনন কোষ মিলে একটা কি হয়ে যাবে? এরকম দেহ কোষ হয়ে যাবে। 4টা এরকম পরপর হয়ে আর 4 জোড়া হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ এই ছবিটা দেখ। আমি কি বললাম? একই জায়গায় যারা আছে তারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? তো এখানে তোর আছে বাবার থেকে এসছে, এটা বলছে যে না তুই লম্বা হবি, কিন্তু মায়ের থেকে আসছে বলছে যে না তুই মিডিয়াম সাইজের হবি। তাহলে তুই অ্যাকচুয়ালি কী হবি? লম্বা আর মিডিয়ামের মাঝামাঝি, মানে একটু মাঝারির থেকে একটু বেশি লম্বা হবি, তাই না? এখানে ধর বলছে তুই ফর্সা হবি, বাবার থেকে আসছে, মায়ের থেকে আসছে বলছে তুই কালো হবি। তাহলে কি হয়ে গেল? তুই কি হবি? এই দুটার মাঝামাঝি একটা ধর শ্যামবর্ণ হয়ে গেল। বোঝা গেল? এইভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ হয়। তাহলে এই যে জোড়ায় জোড়ায় যেসব ক্রোমোজোমগুলো আছে, ঠিক আছে, এদের আমার কি হয়? এরা কিন্তু একই রকম হয় না। এদের একই জায়গায় অবস্থিত জিনগুলি একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু এক বৈশিষ্ট্যর কথা বলে। নিয়ন্ত্রণ করা মানে কি? নিয়ন্ত্রণ করা মানে কি দুটা সেমি বলবে? এরকম তো কথা। নিয়ন্ত্রণ করা মানে একজন একরকম বলতে পারে যে মানে আমার হাইটটা কেমন হবে সেটা বলছে। লম্বা হবে মানে দুটাই লম্বা হবে আমি এরকম তো বলিনি, দুটাই বেটে হবে এরকম তো বলিনি, যে লম্বা হওয়ারটা নিয়ন্ত্রণ করবে এই জায়গাটা, আমি তো ওরকম কথা বলিনি। আমি বলেছি হাইটটা কেমন হবে, উচ্চতাটা কেমন হবে, লম্বা হবে কেমন, মানে শুধু যে লম্বা হবে সেই জিনিসটা কিন্তু এ বলছে না, এ লম্বাও হবে বলছে, আবার বেটে কেমন হবে সেই জিনিসটাও বলছে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে? দৈর্ঘ্য কেমন হবে, ঠিক আছে? তো বাবারটা ধর বললো তোর লম্বা, মায়েরটা ধর বললো বেটে, তাহলে কী হবে? মাঝারি। বাবারটা বললো কালো, মায়েরটা বললো ফর্সা, কী হবে? মাঝারি, তাই না? দুজনেরটাই ফর্সা বললো, তাহলে তুই আরও ফর্সা হয়ে গেলি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হ্যাঁ বল। হ্যাঁ করে দে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজাতির ক্ষেত্রে আমাদের ক্রোমোজোমের সংখ্যা সবসময় কি থাকছে? ফিক্সড থাকছে। কিন্তু জনন কোষের ক্ষেত্রে এক সেট থাকছে, আর দেহ কোষের ক্ষেত্রে কি থাকছে? 2 সেট থাকছে, তাই না? আর একই মানে এই এক সেটের মধ্যে তো এই ব্যাপারটার কোনো গল্প নেই। একটা জায়গায় একটা বৈশিষ্ট্যর মধ্যে হয় লম্বাই বলবে অথবা বেটেই বলবে। কিন্তু আমাদের দেহ কোষের মধ্যে কি থাকবে? একটা যেহেতু বাবার থেকে এসছে, প্রত্যেকটা ক্রোমোজোম দুটা করে সেটে, প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা সেটের মধ্যে কি হবে? একটা সেটের একটা জায়গা কি বলবে? একটা জিন বলবে যে না একে লম্বা বানাও, মানে একটা বৈশিষ্ট্য লম্বা, এক্ষেত্রে আমি লম্বা বেটের কথা বলছি। একটা ধর বলছে লম্বা বানাও জিন, আরেকটা জিন কি বলছে? বেটে বানাও।
তাহলে ও মাঝামাঝি বানাবে, দুটাই লম্বা বললে আরও লম্বা হয়ে যাবে, তাই না? এইভাবে জিনিসগুলো কাজ করে। তাহলে এই জোড়ায় জোড়ায় যারা ক্রোমোজোমগুলো থাকে তারা কিন্তু সব সেম হয় না, তাদের এক এক জায়গার জিন এক এক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু একই কথা বলে না, একই রকম কথা বলে কিন্তু একই কথা বলে না, তাই না? এরা দুটা সেম জিনিস কিন্তু একদমই নয়। কিন্তু আমরা একটু পরে দেখব যখন কোষ বিভাজিত হয় এরা আবার এরকম ডানার মতো ডবল ডবল তৈরি করে নেয়, সবাই ডানার মতো করে কি করে নেবে, ডবল ডবল তৈরি করে নেবে কোষ বিভাজন যখন পড়ব, ঠিক আছে? এই ডানার মতো যখন তৈরি করে নেবে তারা কিন্তু সেম হবে, এই ডানার প্রত্যেকটা জিনিস সেম হবে। এই যে কালো রঙের এই দিকের ডানাটা আর এই দিকের ডানাটা, এই দুটা ডানা একদম সেম হবে, কারণ একজন আরেকজনের জাস্ট রেপ্লিকেশন হচ্ছে, যেন কোষ বিভাজনের সময় এদেরকে ছিঁড়ে একটা জিনিস থেকে যখন একটা কোষ থেকে বিভাজিত হয়ে যখন দুটা কোষ হবে তখন কি করতে হবে, তখন আমাদের তো ডবল করতে হবে জিনিসগুলোকে, তাই না? তো এখানে একটু আগে যে আমরা দেখলাম একটা একটা করে ছিল, সব একটা একটা করে হাত ছিল, এই জিনিসটা এরা কিন্তু আলাদা, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আলাদা, এদের একই জায়গার জিন একই রকম কাজ করছে, একই কাজ করছে না, কিন্তু যখন এদের আমি এরকম করে ডানা আঁকাবো, এদের যখন আমরা ডানা আঁকাবো তারা কিন্তু একদম হুবহু এক হবে। এদেরকে আমরা ক্রোমোজোমের ক্রোমাটিড বলবো, এক্স আকৃতির যেগুলো হবে, এটা একটা ক্রোমাটিড হয়ে গেল, এটা একটা ক্রোমাটিড হয়ে গেল, এরা কি ক্রোমাটিড, আর এরা কি হয়ে গেল, গোটাটা মিলে একটা ক্রোমোজোম। ক্রোমোজোম কখনো কখনো এরকমও থাকবে, কখনো কখনো যখন বিভাজন হয়ে ডবল হয়ে যেতে হবে তখন এরকম এক্স এর মতো হয়ে যাবে, যেন মাঝখান থেকে ছিললে দুটা সেম জিনিস হয়ে যায়, ডবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এদের সেম জায়গার জিনিস সেম রকম প্লাস সেম জিনিসই বলে, এটাও বাবার থেকে পাওয়া এটাও বাবার থেকে পাওয়া, মানে বাবার থেকে তুই একটাই পেয়েছিলি, ওটাই ডবল হয়ে গেছে, তাই না? তাহলে এটা যা এটা হুবহু তাই, এটাও লম্বা বললে এটাও লম্বা বলবে, কিন্তু এর পাশে যে আরেকটা কালো ছিল সেই কালোটা কিন্তু মায়ের থেকে পাওয়া, এই এটার এই জায়গাটাও যা বলবে এই জায়গাটাও তাই বলবে, কিন্তু এর এই জায়গাটা আর এর এই জায়গাটা কিন্তু সেম কথা বলবে না, সেম রকম বলবে, এও বলবে হাইট নিয়ন্ত্রণকারী, এও হাইট নিয়ন্ত্রণকারী সেম রকম, কিন্তু এ ধর বলছে লম্বা, এ বলছে বেটে। গুলিয়ে যাচ্ছে কি? আচ্ছা, গুলিয়ে গেলেও পরে আমরা আবার মানে বইয়ের ভাষায় তো আবার পড়বো কি কি বলেছে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ক্রোমোজোম পড়া শুরু করব, ঠিক আছে? এই যে আমরা ক্রোমোজোম দেখলাম, তাই না? এগুলো সব আমরা কি উদাহরণ দিচ্ছিলাম, সবাই কি করছিল, দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছিল। ধর এরা সবাই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো, বাট এই সবুজ কালারের যেটা সেটা খালি নিয়ন্ত্রণ করলো সেক্সটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে? সেটা তাহলে এটাকে আমরা কি বলবো, সেক্স ক্রোমোজোম বলবো, আর বাকিগুলোকে আমরা কি বলবো, অটোজোম বলবো, অটোক্রোমোজোম না, ঠিক আছে? তাহলে এখানেও হয়ে গেল এরা কি বল, এরা হয়ে গেল অটোজোম, এটা হয়ে গেল কি জনন কোষের মধ্যেও, এটা সেক্স ক্রোমোজোম হলো, জনন কোষের মধ্যেও জনন ক্রোমোজোম এটা, ঠিক আছে? জনন কোষের মধ্যেও জনন ক্রোমোজোম, সেক্স সেলের মধ্যেও সেক্স ক্রোমোজোম এটা, আর এটা কি হয়ে গেল এমনি নর্মাল বডি কোষের মধ্যে কি দেহ কোষের মধ্যে সেক্স ক্রোমোজোম হচ্ছে এটা, এই কালারটা আমাদের উদাহরণ অনুযায়ী। এবার বইয়ের ভাষাটা দেখে নি। হ্যাঁ কি বললি? ঠিক আছে, ক্রোমোজোমে উপস্থিত জিনের, এটা তো বললামই, সেক্স ক্রোমোজোম অটোজোম। দেখ, অটোজোম কোনো ইউক্যারিওটিক কোষে অবস্থিত যে ক্রোমোজোমগুলি দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে কিন্তু লিঙ্গ নির্ধারণে কোনো ভূমিকা নেই তাদের, ঠিক আছে? তাদেরকে কি বলা হচ্ছে, অটোজোম বলা হচ্ছে, বোঝা গেল? আর একই রকমভাবে ঠিক এর উল্টো ইউক্যারিওটিক কোষে অবস্থিত যে ক্রোমোজোম প্রধানত যৌন বৈশিষ্ট্য প্রকাশে এবং লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদেরকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়। এই নামগুলো কিন্তু মনে রাখবি, একটাকে অটোজোম বলছে, একটাকে অ্যালোজোম বলছে, ঠিক আছে? উদাহরণ দিয়েছে, মানুষের উদাহরণ, মানুষের দেহকোষে 22 জোড়া কি অটোজোম থাকে, আর
ইয়ে কোষে কয়টা থাকবে? জনন কোষ যেটা, যে অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু, সেটা কয়টা অটোজোম থাকবে? বল, দেহ কোষে যদি 22 জোড়া হয়, শুক্রাণু ডিম্বাণুতে কয় জোড়া, কতগুলো হবে? 22টা। দেহ কোষে যদি 22 জোড়া হয়, সেক্স সেল একটু আগেই তো বললাম, এতক্ষণ ধরে কি বললাম আমি? এক জায়গায় জোড়া হলে আরেক জায়গায় হবে টা। এক জায়গায় 2 সেট, দেহ কোষে 2 সেট, আর জনন কোষে 1 সেট, তাই না? তাহলে মানুষের, মনে রাখবি সবসময়, মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে দেহ কোষে। আর তাহলে জনন কোষে কটা ক্রোমোজোম থাকবে? 23টা। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুতে আমাদের কটা করে থাকে? 23টা করে থাকে ক্রোমোজোম। আর আমাদের দেহ কোষে কতগুলো থাকে? 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, তাই না? আচ্ছা, ওই উদাহরণটাই দিয়েছে। মানুষের দেহ কোষে 22 জোড়া অটোজোম থাকে, আর মানুষের জনন কোষে অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুতে কটা অটোজোম থাকবে? 22টা, তাই না? এবার সেক্স ক্রোমোজোমের কথা বলেছে, এটা তো পড়লাম, উদাহরণটা দেখ। মানুষের ক্ষেত্রে দেহ কোষে কত জোড়া থাকবে সেক্স ক্রোমোজোম? 1 জোড়া। আর শুক্রাণু আর ডিম্বাণুতে কটা করে থাকবে? 1টা করে থাকবে। 1 জোড়া, দেহ কোষে 1 জোড়া, আর শুক্রাণু ডিম্বাণুতে অর্থাৎ সেক্স সেলে কটা করে থাকবে? 1টা করে থাকবে। এই যে 1টা করে থাকছে, সেই একটাই ছেলেদের ক্ষেত্রে একরকম হবে। ছেলেদের ক্ষেত্রে সেটাকে বলবো আমরা ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে? মানে, আর মেয়েদের ক্ষেত্রে কি বলবো সেটা আমরা এক্স ক্রোমোজোম। বোঝা গেল? ধর এটা মানুষই ধরলাম আমি, ঠিক আছে? এখানে 3টা আছে, এক্সট্রা কটা আছে? 3টা। আমি ধরলাম যে 22টা আছে। মানুষের ক্ষেত্রে 22টা থাকে, তাই না? 22টা অটোজোম, আর এই সেক্স ক্রোমোজোম একটা, যে কোনো প্রজাতিতেই। তো মানুষের ক্ষেত্রে এটা ধর, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটার নাম আমরা কি দিয়ে দিলাম? ধর এক্স ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এই যে সেক্স সেল যেটা থাকবে, এটা ছেলে হলে কি হয়ে যাবে? ছেলে হলে এটা ওয়াই হয়ে যাবে। আর মেয়ে যদি সেক্স সেল হতো এটা, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যেত? এক্স ক্রোমোজোম হয়ে যেত। বোঝা গেল? তাহলে মানুষের দেহ কোষে সবসময় কিন্তু দুটাই থাকবে। ছেলেদের ক্ষেত্রে সবসময় এটা, এই জিনিসটা দেখ, আমি বলছি আগে এটা দেখ, ঠিক আছে? মানে যত ডিম্বাণু আছে, মানুষের ডিম্বাণু বা যে কোনো প্রাণীর ডিম্বাণু, সবসময় কি থাকবে? তাতে আমাদের এক্স বলে ক্রোমোজোম থাকবে, কিন্তু ওয়াই ক্রোমোজোমটা থাকবে না। কিন্তু যখন আমরা স্পার্ম দেখব, শুক্রাণু দেখব, তখন আমাদের এক্স ক্রোমোজোমটা থাকবে না, এই জায়গাটায় কি থাকবে? ওয়াই ক্রোমোজোমটা থাকবে, ঠিক আছে? আর যখন আমরা দেহকোষ দেখব, ঠিক আছে, দেহকোষের মধ্যে কি থাকবে? দুটাই এক্স থাকতে পারে, অথবা একটা ওয়াই একটা এক্স থাকবে, ঠিক আছে? দুটাই যদি এক্স থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটা মেয়ে হয়ে যাবে, ঠিক আছে? আর একটা এক্স আর একটা ওয়াই থাকলে সেটা হয়ে যাবে কি? ছেলে, ঠিক আছে? দুটো ওয়াই থাকতে পারবে না। মেয়েরা সবসময় ডিম্বাণুতে সবসময় এরকম এক্সই তৈরি হয়, ঠিক আছে? আর যেটা শুক্রাণু হয়, আমি বললাম ওয়াই, ওটা অ্যাকচুয়ালি আধা বলেছি। ওটার মধ্যে কখনো কখনো ওয়াইও থাকে, কখনো কখনো এক্সও থাকে, ঠিক আছে? কি বললাম? ছেলেদের ক্ষেত্রে স্পার্ম যেটা হয়, কখনো কখনো ওয়াই থাকে স্পার্মের মধ্যে, কখনো কখনো এক্স থাকে। বাট ডিম্বাণুর ক্ষেত্রে সবসময় এক্স থাকে। তাহলে মায়ের থেকে সবসময় তো এক্সই পাচ্ছে, বাবার থেকে কখনো কখনো এক্স পাচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে মেয়ে, তোরা যেমন। আর যখন হচ্ছে, আর যারা যারা বাবার থেকে ওয়াই পেয়েছে, তো মায়ের থেকে তো সবসময় এক্স, তারা ছেলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বললাম? ছেলে হবে না মেয়ে হবে, এটা কার উপর ডিপেন্ড করছে? তাহলে বাবার উপর। কারণ বাবার মধ্যে বা স্পার্মের মধ্যে সবসময় একই জিনিস থাকছে না, কখনো কখনো ওয়াই থাকছে, কখনো কখনো এক্স থাকছে। কিন্তু মেয়েদের যেটা ডিম্বাণুর মধ্যে সবসময় এক্সই থাকছে। তো ওটাই বলেছে উদাহরণটা দেখ। মানুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? উল্লেখ্য, মহিলাদের প্রতি দেহকোষে 2টি করে এক্স ক্রোমোজোম থাকে, এবং পুরুষের প্রতিটি দেহতে 1টি করে এক্স 1টি করে ওয়াই ক্রোমোজোম থাকে। একটু আগেই বললাম যে ছেলেদের ক্ষেত্রে কি হবে? 22 জোড়ার মতো 22 জোড়া ছিল, 22 জোড়া প্লাস কি থাকছে? একটা এক্স একটা ওয়াই। আর মেয়েদের ক্ষেত্রে কি থাকছে? 22 জোড়া প্লাস
22 জোড়াকে আমি 44ই লিখি ডিরেক্ট, ঠিক আছে? 22 জোড়া মানে তো 44, জোড়া জোড়া কি লিখবো আমি? 44 প্লাস এক্স ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি 44 প্লাস দুটা এক্স, তাই না? এবার কি বলেছে দেখ, মানুষের জনন কোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি? একটি। অর্থাৎ ডিম্বাণুতে একটি মাত্র এক্স ক্রোমোজোম এবং শুক্রাণুতে একটি এক্স বা একটি ওয়াই ক্রোমোজোম থাকে। এই কারণেই ডিম্বাণুকে হোমোগ্যামেট এবং শুক্রাণুকে কি হেটারোগ্যামেট বলা হয়। হোমো মানে একই টাইপের, আর হেটারো মানে কি সবসময় মনে রাখবি আলাদা টাইপের, ঠিক আছে? তাহলে এটার থেকে যখন তোর ধর ভাঙবে, এটার মধ্যে দুই সেট আছে, তাই না? এটা ভেঙে তোর ধর জনন কোষ তৈরি হচ্ছে, দেহকোষ থেকে কি হচ্ছে? জনন কোষ তৈরি হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে 44-এর থেকে 22টা আসলো, আর এখানের থেকে ধর এক্স আসলো, অথবা কি আসতে পারে 22টা প্লাস ওয়াই আসতে পারে, হয় এক্স আসতে পারে অথবা এটাও আসতে পারে, কিন্তু এটার থেকে সবসময় কি আসবে? 22 প্লাস এক্স আসবে। তো মায়ের থেকে সবসময় কি আসছে? 22 প্লাস এক্স। আর যেটা ছেলেদের থেকে আছে, বাবার থেকে সবসময় কি আসবে? এক্সও আসতে, 22 প্লাস এক্সও আসতে পারে, 22 প্লাস ওয়াইও আসতে পারে। তো এই এক্স এটার সাথে এটা মিলে গেলে দেখ সবসময় এটাই তৈরি হচ্ছে, মেয়েই তৈরি হচ্ছে। বাট এটার সাথে এটা মিলে গেলে কি তৈরি হচ্ছে? ছেলে তৈরি হয়ে যাচ্ছে, তাই না? একটা এক্স একটা ওয়াই মিলে গেলে ছেলে তৈরি হচ্ছে। তাহলে লিঙ্গ নির্ধারণে ভূমিকা কার আছে? বাবার। আচ্ছা, এবার কি ক্রোমোজোমের সংখ্যা। একটি নির্দিষ্ট প্রজাতির সকল জীবে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক হয়। উন্নত জীবের জনন কোষে এক সেট ক্রোমোজোম থাকে, ঠিক আছে? একে হ্যাপ্লয়েড সেট বলা হয়। ওই যে আমরা এক সেট বলি, তো এটাই বিজ্ঞানের ভাষায় নাম কি? জীবন বিজ্ঞানের ভাষায় মনে রাখবি হ্যাপ্লয়েড সেট। আর দুটা করে যখন আমরা বলি দুই সেট করে না বলে ওটাকে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা, কি নাম দিয়ে দিচ্ছি? ডিপ্লয়েড সেট, যেটা 2n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই না? আচ্ছা, উদাহরণ দিয়ে দিয়েছে মানুষের কথা। মানুষের দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। প্রকৃতপক্ষে 23টি ক্রোমোজোমের দুটি সেট থাকে। সব আমরা পড়েছি একটু আগেই, তাই না? একই রকম জিনিস দুই সেট থাকবে, একটা সেট বাবার কাছ থেকে পাই, একটা সেট মায়ের কাছ থেকে পাই। একই জায়গার গুলো একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, কিন্তু একই বৈশিষ্ট্য না। একই জায়গার দুটা কি বলবে? দেহের বৈশিষ্ট্য, মানে ধর দেহের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করছে। একজন বলছে লম্বা, একজন বলছে কম লম্বা, তাই না? দুজনেও লম্বা বলতে পারে, দুজনেও বেটে বলতে পারে, একজন লম্বা একজন বেটেও বলতে পারে, যা খুশি তাই বলতে পারে। সেই হিসাবে হাইটটা নিয়ন্ত্রণ হবে অপত্য কোষের। আচ্ছা, দেখ, প্রকৃতপক্ষে 23টি ক্রোমোজোমের দুটি সেট থাকে। প্রতিটি ক্রোমোজোমের একটি করে একই জিনযুক্ত অতিরিক্ত ক্রোমোজোম থাকে, ঠিক আছে? ব্যতিক্রম হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম, মানে ওই একই জায়গায় যে একই জিন থাকে সেটাই বলছে। একই টাইপের যারা কাজ করে, একই কাজ না কিন্তু একই টাইপের কাজ। আচ্ছা, ওটাকেই বলছে একই জায়গায় একই জিনযুক্ত ক্রোমোজোম থাকে, কিন্তু ব্যতিক্রম ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম আর এক্স ক্রোমোজোমটা আলাদা, আমরা দেখেই নিয়েছি, তাই না? তাহলে এই যে এখানে এই ক্রোমোজোমটা কিন্তু আলাদা। এক্স ক্রোমোজোম একরকম বৈশিষ্ট্য বলবে, ওয়াই ক্রোমোজোম আরেক রকম। ওই জন্যই আমরা মেয়ে আলাদা হয়, ছেলেরা আলাদা হয়, তাই না? যেহেতু ক্রোমোজোম দুটো আলাদা, বোঝা গেল? ওই জন্য এই ক্রোমোজোমটাই খালি একমাত্র ব্যতিক্রম, যেটার একই জায়গায় থাকলেও একই রকম কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে না, একটু আলাদা টাইপের কাজ নিয়ন্ত্রণ করে। ওই জন্যই ছেলেরা আর মেয়েরা এত আলাদা হয়। আচ্ছা, এবার কি বলেছে? জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না। আচ্ছা, সমসমস্ত ক্রোমোজোম মানে এই জোড়ার প্রত্যেকটা ক্রোমোজোমকে একে অপরের সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। মানে তুই তো বলতে পারিস যে এই মানে আমি যদি বলি 23 জোড়া আমাদের, তাই না? 23 জোড়ার মধ্যে যে কোনো দুটা, মানে আমি দুটাকে আমি বলবো কিভাবে এরা দুটা একই রকম, আমি বুঝাবো কিভাবে? বোঝানোর একটাই উপায়, আমি এদেরকে বলে দেবো পরস্পরের সমসমস্ত। তাহলে 1 নম্বরের সমসমস্ত হচ্ছে এই 1 নম্বরের সমসমস্ত হচ্ছে এই যে এই 1 নম্বরটা, তাই না? 2 নম্বর মানে 44 পর্যন্ত 46 পর্যন্ত বললে এটাকে তুই 2 বলতে পারিস, বা এক জোড়ার ক্ষেত্রে যদি বলিস এই 1 নম্বরের সাথে এই 1 নম্বর সমসমস্ত।
বুঝতে পারলি তো? মানে ওই দুটা সেটের মধ্যে একই রকম ক্রোমোজোমগুলোকে আমরা কি বলবো? সমসমস্ত। এর সাথে কালোটার সাথে সমসমস্ত কালো, মানে এক বাবারটা আর মায়েরটা কি সমসমস্ত, বাবারটা আর মায়েরটা কি সমসমস্ত ক্রোমোজোম। এখানে কি সমসমস্তর ব্যাপার আছে কোনো? না। এটা তো একটা করেই আছে, হয় বাবার, এটা হচ্ছে বাবার সেক্স সেল বা মায়ের সেক্স সেল, তাই না? তাহলে এখানে সমসমস্তর কোনো ব্যাপার নাই। এখানে বাবা মা দেহকোষে দুটারই আছে জন্য বাবারটা আর মায়েরটাকে কি বলবো? একই জায়গার জন্য একই জায়গায় একই রকমের জিন আছে জন্য এদেরকে আমরা কি বলে দেবো? সমসমস্ত ক্রোমোজোম। হয়ে গেল। এবার কি ক্রোমোজোমের গঠন, এই চ্যাপ্টারটা কিন্তু বোঝার অনেকটাই, ঠিক আছে? ক্রোমোজোমের গঠন, গ্রিক শব্দ ক্রোমা, ঠিক আছে? ক্রোমা মানে কি? রং। আর সোমা শব্দের অর্থ হচ্ছে কি? দেহ। বিভিন্ন ক্ষারীয় রঞ্জকে যখন এগুলোকে আমরা রঞ্জিত করি, ঠিক আছে, এটা গাঢ়ভাবে রঞ্জিত হয় বলে ক্রোমোজোমের এরকম নাম দেওয়া হয়েছে। রঞ্জক পদার্থ মানে হচ্ছে রং করা হয়, মানে এগুলো যখন আমরা ইয়েতে দেখি, মাইক্রোস্কোপে দেখি, এটা তো কালারলেস হয় বেশিরভাগই। ওদেরকে আমি রং দিয়ে দিয়ে রঙের মধ্যে চুবিয়ে চুবিয়ে কোনো কোনো জায়গা, মানে রঙের মধ্যে চুবালে কি হয়, তারপরে আমরা ওয়াশ করে দেবো, কিছু কিছু জায়গা রং টেনে নেবে, কিছু কিছু জায়গায় রং টানবে না। তো ক্রোমোজোমগুলো যেহেতু রং টেনে নেয়, ওদেরকে আমরা কালারফুল দেখতে পাই, ঠিক আছে? ওই জন্য এদেরকে ক্রোমোজোম নাম দেওয়া হয়েছে। মানে যেসব বস্তু কালার টেনে নেয় তাদেরকে আমরা কি বলছি? ক্রোমোজোম। দেহের যেসব বস্তু, দেহ মানে সোমা, আর গ্রিক শব্দের, আর গ্রিক শব্দের ক্রোমা মানে রং। ক্রোমাটিড, ক্রোমাটিড মানে কি? কোষ বিভাজনের এই যে আমরা পড়েছিলাম, এই লাল একটা ছিল, লাল ধর একটা বাবার থেকে একটা মায়ের থেকে, কিন্তু এরা বিভাজন যখন হবে তখন কি বলেছিলাম? এরা একদম রেপ্লিকেট তৈরি করবে, এক্স আকৃতির হয়ে যাবে, বাবারটাও মায়েরটাও। এরা দুটো একদম হুবহু এক, এরা দুটো একদম হুবহু এক, কিন্তু এরা দুইজন আবার আলাদা। একই জায়গারগুলো একই টাইপের করবে, এদের একই জায়গার ক্রোমোজোমগুলো, মানে একই জায়গার জিনগুলো একই টাইপের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, কিন্তু একই বৈশিষ্ট্য নয়। বাট এদের যদি আমি আলাদা আলাদাভাবে দেখি, তাহলে এই দুটার মধ্যে, এই দুটাই কি করবে? একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, একদম হুবহু সেম এরা, তাই না? আচ্ছা, এদের কি প্রত্যেকটাকে কি বলবো আমরা? ক্রোমাটিড বলবো। এটা হয়ে গেল একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, এটাও হয়ে গেল কি? একটা ক্রোমোজোমের ক্রোমাটিড। কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম দুটি অনুরূপ দৈর্ঘ্য দণ্ডাকার অংশ দেখতে পাওয়া যায়, দুটি অনুরূপ দৈর্ঘ্যের দণ্ডাকার অংশ দেখতে পাওয়া যায়। এই যে অনুরূপ দৈর্ঘ্যের দণ্ডাকার অংশ, এদেরকে কি বলছে? ক্রোমাটিড বলছে, ঠিক আছে? এরা ক্রোমোজোমের মাঝামাঝি অবস্থিত বিশেষ খাঁজ তথা সেন্ট্রোমিয়ার নামক অংশের সাথে পরস্পরের সাথে যুক্ত থাকে। মানে এই যে এই খাঁজ আকৃতির যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম কি হয়ে গেল তাহলে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার নামক অংশের সাথে মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, এদেরকে কি বলা হচ্ছে? এই জিনিসগুলোকে ক্রোমাটিড বলা হচ্ছে। ক্রোমাটিডগুলো যেখানে যুক্ত থাকছে তাকে কি বলা হচ্ছে? বল? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে। আচ্ছা, মেটাফেজ দশা আমরা পরে পড়বো, একটু পরে কোষ বিভাজন যখন পড়বো তখন দেখবো। আচ্ছা, ক্রোমোজোমের ছোট বাহুটিকে পি বাহু এবং বড় বাহুটিকে কিউ বাহু বলা হয়। ধর এটা আমি একদম মাঝামাঝি এঁকেছি, সবসময় এরকম মাঝামাঝি থাকে না, ঠিক আছে? ধর এরকম আছে, তাহলে ছোট বাহুগুলোকে আমরা কি বলবো? বল? পি। আর বড়গুলোকে কি বলবো? কিউ। বোঝা গেল? প্রত্যেকটি ক্রোমাটিডে একটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে প্রোটিন সহ অবস্থান করে। এগুলোর মধ্যে তো আমি বলছি সব কি আছে? পেঁচিয়ে ক্রোমাটিন তন্তু মানে ডিএনএ সব পেঁচিয়ে আছে, এগুলোই পেঁচিয়ে পুচিয়ে এই জিনিসগুলো তৈরি করে, তাই না? তাহলে কি বলছে? প্রত্যেকটি ক্রোমাটিডে একটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে প্রোটিন সহ অবস্থান করে। মানে এই যে এটার মধ্যে কয়টা ডিএনএ আছে? একটাই ডিএনএ আছে, এরকম অনেক লম্বা ডিএনএটা দলা পাকিয়ে এটার মধ্যে আছে। আর এটায় যা যা আছে এটার মধ্যেও সেমভাবে একটা ডিএনএর থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়ে যায়, যেন আমার কোষ বিভাজন হয়ে দুটা কোষের মধ্যে সমানভাবে ডিভিশন হতে পারে, তাই না? আচ্ছা, এবার কি বলেছে দেখ, কোষ বিভাজনের প্রাথমিক দশায় ক্রোমাটিডগুলি পাশাপাশি সরু কুণ্ডলিত তন্তুর মতো দেখতে লাগে।
যাদের প্রতিটিকে ক্রোমোনিমাটা বলা হয়। বুঝে গেল? মানে এই জিনিসগুলোই কোষ বিভাজনের প্রাথমিক দশায় প্রথম অবস্থায় যখন থাকবে, প্রথমে তো দলা পাকিয়েছিল, প্রথমে একদম দলা পাকিয়েছিল, তাই না? এই যে এরকম করেছিল প্রথমে, ক্রোমাটিন তন্তু যাকে বলছিলাম আমরা। এরাই কি হবে কোষের বিভাজন দশায়, এরা আরও দলা পাকাবে, একদম কনসেন্ট্রেট হয়ে এরকম কি তৈরি করবে, এরকম ক্রোমোজোম তৈরি করে দেবে, তাই না? তো এটা যখন বিভাজনের প্রাথমিক দশায়, যখন বিভাজন ভালো করে শুরু হয়নি এখনো, ঠিক আছে, তখন ওই দলা পাকানো আর এটার মাঝামাঝি অবস্থায় থাকবে, ধরো এরকম দেখতে থাকবে। তারপরে আরও যখন সময় যাবে, আরও বিভাজনের কাছাকাছি যাবে, তখন আরও দলা পাকাবে। তো এরকম যখন দেখতে হবে তাদেরকে কি বলছে? ক্রোমোনিমাটা বলছে, ঠিক আছে? ক্রোমোনিমাটার দৈর্ঘ্য বরাবর সমদূরত্বে সজ্জিত পুঁথির মতো দানাদার যে সমস্ত ক্রোমাটিন বস্তু দেখা যায় তাদের ক্রোমোমিয়ার বলা হয়। এদের সমদূরত্বের মধ্যে কি বলছে? এদের সমদূরত্বে পুঁথির মতো সজ্জিত, কোথায় গেল? সমদূরত্বে পুঁথির মতো অবস্থিত যেসব ক্রোমাটিন বস্তু দেখা যায়, ক্রোমাটিন বস্তু মানে এদের মধ্যে যেসব বস্তু দেখা যায়, ক্রোমোজোমের যেগুলো দিয়ে তৈরি, ওদের মধ্যে যেসব বস্তু দেখা যায় তাদেরকে কি বলছে? ক্রোমোমিয়ার বলছে, ঠিক আছে? প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার কি, সেটা আমরা দেখলামই। এই যে এই জায়গাটায় যে জয়েন আছে দুটা ক্রোমাটিড, তাদেরকে কি বলছে? প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। ওটার সম্বন্ধে আর একটু বলেছে এখানে, দেখ। আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান গাঢ়ভাবে রঞ্জিত খাঁজ অংশকে সেন্ট্রোমিয়ার বলা হয়, ঠিক আছে? মানে আমরা দেখলাম গোটা ক্রোমোজোমটাই কালার টেনে নেয়, তাই না? তার মধ্যে যে বেশি কালার টানে, যেটাকে গাঢ় লাগে দেখতে, তাকে কি বলছে বল? তাকেই সেন্ট্রোমিয়ার বলছে, মানে সেন্ট্রোমিয়ারটা বেশি কালার টানে। একে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজও বলা হয়। সেন্ট্রোমিয়ার অংশে চাকতির মতো প্রোটিন নির্মিত অংশকে কাইনেটোকোর বলা হয়। এই যে এই জায়গাটা সেন্ট্রোমিয়ার, এখানে আমি একটা গোল এঁকেছি, তাই না? মানে এই জায়গাটায় খাঁজটায় জয়েন ছিল ক্রোমোজোমগুলো, প্লাস এখানে গোল একটা চাকতির মতো অংশ দেখা যায়। এটাকে কি বলা হবে বল? কাইনেটোকোর বলা হবে। তাহলে সেন্ট্রোমিয়ারের সাথে কে থাকবে সবসময়? একেবারে কাইনেটোকোর থাকবে, তাই না? ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের সঙ্গে একটি করে মোট দুটি কাইনেটোকোর থাকে। মানে এইদিকে একটা কাইনেটোকোর থাকছে, এদিকে আরেকটা কাইনেটোকোর থাকছে। নীল কালিটা মুছে দেই। এইদিকে একটা কি থাকবে? কাইনেটোকোর থাকবে চাকতির মতো। এদিকে একটা কি থাকবে? এটার সঙ্গে ধর কাইনেটোকোর থাকবে চাকতির মতো। বোঝা গেল? চাকতির মতো মানে? চাকতি মানে ওই যে রুটি ভাব, মোটা 2-3টা রুটি রাখলি যেটা, সেটা যে গঠনটা হবে সেটার নামই চাকতি। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, কাইনেটোকোর হয়ে গেল। এবার দেখ কি বলছে, ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের সঙ্গে একটি করে মোট দুটি কাইনেটোকোর থাকে, এটা তো বললামই। সেন্ট্রোমিয়ারের দুটি ভগ্নী ক্রোমাটিড বা সিস্টার ক্রোমাটিড যাকে বলে পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। মানে এই যে ক্রোমাটিড দুটাকে পরস্পরের কি বলছে? সিস্টার ক্রোমাটিড থাকে। একই ক্রোমোজোমের যে দুটা ক্রোমাটিড, তাদেরকে পরস্পরের কি বলা হচ্ছে? সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে, তাই না? তাহলে এই ছবিটা দেখ, এদের দুটা ক্রোমোজোমকে আমরা কি বলবো? পরস্পরের সমসমস্ত ক্রোমোজোম। বাট এই ক্রোমোজোমগুলো যখন বিভাজন দশায় এরকম হয়ে যাবে, এদেরকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। এরা তো ক্রোমাটিড, বাট এরা গোটাটা মিলে ক্রোমোজোম। তাহলে এই দুটা ক্রোমোজোম কি হবে পরস্পরের? এই দুটা ক্রোমোজোম কি হবে? সমসমস্ত, গুলিয়ে যাচ্ছে না তো? সমসমস্ত কি ক্রোমোজোম। আর এক একটা ক্রোমোজোমের, এক একটা সমসমস্ত ক্রোমোজোমের ভিতরে যখন আমরা দেখব দুটা করে ক্রোমাটিড হয়ে যাচ্ছে, দুটা করে ক্রোমোজোম ছিল, এবার দুটা করে ক্রোমাটিড হয়ে যাচ্ছে, তাহলে এরা কি হয়ে যাবে? পরস্পরের সিস্টার। আচ্ছা, এটা বাংলায় লিখি, ক্রোমাটিড।
যেহেতু এগুলো আলাদা, এক ক্রোমোজোম ক্রোমাটিড আলাদা, বোঝানোর জন্য আমি একটাকে বাংলায় লিখলাম, একটাকে ইংলিশে। ঠিক আছে, তাহলে আমি যখন জনন কোষ দেখব, জনন কোষের মধ্যে কিন্তু এই সমসমস্ত ক্রোমোজোমের কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু কখনো কখনো এই জিনিসটা, আচ্ছা ওই জিনিসটা বাদিয়ে দিয়ে, সিস্টার ক্রোমাটিডের কথা বাদিয়ে দিয়ে, মানে সমস্ত ক্রোমোজোম আমরা কখনো এখানে দেখতে পাবো না, কারণ এটা হয় বাবার অথবা মায়ের। বাবা মা দুজনের মিলে তো এটা তৈরি হবে না, তাই না? দুজনের মিলে এটা তৈরি হবে। সিস্টার ক্রোমাটিড তাহলে কোথায় থাকছে আমাদের? সবসময় দেহকোষের মধ্যে থাকছে, দেহকোষে, সরি সমসমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে সবসময় আমাদের সমসমস্ত ক্রোমোজোম থাকছে ওই দেহকোষের মধ্যে। আচ্ছা, হয়ে গেল এটা। এবার কোথায় গেল? এই যে এখানে একটু বাকি আছে, দেখ। কোষ বিভাজনকালে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অংশে বেমতন্তু আবদ্ধ হয় এবং সিস্টার ক্রোমাটিড দুটিকে কি করে বল? কোষের দুই মেরুতে নিয়ে গিয়ে কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, এটা আমরা যখন কোষ বিভাজন পড়বো তখন ডিটেইলে পড়বো। এখানে একটা কাইনেটোকোরের সঙ্গে একটা বেমতন্তু লাগবে, এখানে একটা কাইনেটোকোরের সঙ্গে বেমতন্তু লাগবে, মাঝখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে দুই দিকে গিয়ে দুটো কোষ তৈরি করে নেবে। এগুলো আমরা পরে ডিটেইলে পড়বো। আগের দিন তোদেরকে যখন বেসিক চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম, তখন যেখানে জয়েন হচ্ছিল সেই জয়েন হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর আছে সেখানে জয়েন হয়ে ছিঁড়ে যাচ্ছিল, টেনে ছিঁড়ে দিচ্ছিল। এবার কি গৌণ খাজ? অনেক সময় প্রাথমিক খাজ ছাড়াও কি বলেছে, ক্রোমোজোমে অপর একটি খাজ বা একাধিক খাজ দেখা যায়, এদেরকে কি বলছে? গৌণ খাজ বলা হয়। ঠিক আছে, এই অংশটি নিউক্লিওলাস গঠন করে বলে একে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর বলা হয়। এটা তাহলে কি হচ্ছে দেখ, আমাদের সেন্ট্রোমিয়ার বা ক্রোমাটিড এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন দুটা ডিএনএ জুড়ে থাকছে। এই যে একটা প্যাঁচানো গঠন দেখতে পাচ্ছিস, ওপরেরটা একটা প্যাঁচানো গঠন আর নিচেরটা একটা প্যাঁচানো গঠন, এটা কোথায় যুক্ত? এই যে সেন্ট্রোমিয়ার নামক এই জায়গাটায় যুক্ত। এখানে একটা কাইনেটোকোর আছে, এখানে একটা কাইনেটোকোর আছে। এছাড়াও দেখ এখানে একটা খাজের মতো অংশ দেখা যাচ্ছে, এখানেও একটা খাজের মতো অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো তাহলে কি হয়ে গেল? এই দুটো খাজ গৌণ খাজ। এটা হচ্ছে প্রাথমিক খাজ যেটাকে সেন্ট্রোমিয়ার বলছে, যেখানে কাইনেটোকোর আছে, আর এই দুটা হয়ে গেল কি আমাদের গৌণ খাজ। ঠিক আছে, এই দুটা গৌণ খাজের মধ্যে এই অংশটা তোর যেটা প্রান্তের দিকে থাকবে সেটা কি করছে? নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাসও তো ছিল, শুধু তো এই ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা ছিল না, তাই না? নিউক্লিওলাসও ছিল। তো এই জিনিসটা যেহেতু নিউক্লিওলাস গঠনে সাহায্য করে, তাই এদেরকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলা হয়। তো এটা মানে এমসিকিউ হিসাবে আসতেই পারে আসলে, কিন্তু এই চ্যাপ্টারে মানে অতটা ইম্পর্টেন্ট নয় এই জিনিসটা, এই লাইনটা। স্যাটেলাইট কাকে বলে দেখ? গৌণ খাজ সংলগ্ন ক্রোমোজোমের গোলাকার মস্তকটিকে স্যাটেলাইট বলে। এই যে এখানে গৌণ খাজ আছে একদম প্রান্তে, তাই না? বাকি অংশটা কি এরকম গোল দেখতে পাচ্ছি আমরা, সেই জন্য এটাকে বলছে কি স্যাটেলাইট বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। সব ক্রোমোজোম এরকম থাকে না, কিছু কিছু ক্রোমোজোম এরকম থাকে। স্যাটেলাইটটা তাদেরকে আমরা কি বলবো? স্যাট ক্রোমোজোম বলে। আচ্ছা, টেলোমিয়ার। ক্রোমোজোমের নিষ্ক্রিয় প্রান্ত দুটিকে টেলোমিয়ার বলা হয়। এই যে এই প্রান্তটা একদম আর এই প্রান্তটা একদম, এদেরকে কি বলছে? টেলোমিয়ার বলা হচ্ছে, না নিষ্ক্রিয় প্রান্ত। কোষের অবিভাজন দশায় টেলোমিয়ার ডিএনএ প্রতিলিপিকরণ গঠনে সাহায্য করে। মানে এই যে টেলোমিয়ার দেখছি নিষ্ক্রিয় অংশ, এরা কি এমনিতে দেহের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে না, তাই এদেরকে নিষ্ক্রিয় অংশ বলছি আমরা। কিন্তু এরা যখন একটা ক্রোমাটিড থেকে যখন আরেকটা ক্রোমাটিড তৈরি হচ্ছে, প্রথমে কি ছিল? প্রথমে এরকম ছিল না, কিন্তু এই একটা জিনিসই ছিল, তাই না? যখন এরকম মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছিল, মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে ওই আগের দিন বলেছিলাম যেটা, প্রথমে এই যে এখানে দেখ, এই কালোগুলো বা লালগুলো প্রত্যেকটাই কি হবে? এরকম মাঝখান থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে দুটা নতুন কোষ গঠন করবে। ঠিক আছে, এই অর্ধেকটা, এই কালোর অর্ধেকটা কালো, এখান থেকে অর্ধেকটা কালো, অর্ধেকটা লাল, মানে এখানে ডবল হলে অর্ধেকটা করে হবে। এরা কি হচ্ছে? সব মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে এদিকে চলে গেল, উপরে 8টা চলে গেল, নিচে 8টা চলে গেল, বুঝলি? মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে। তো এরা তো সিঙ্গেল আছে এখন
একটা ক্রোমাটিডই এখন একটা ক্রোমোজোম ছিঁড়ে যাওয়ার পর তারা মানে এগুলো পরে আরো ডিটেইলে ভালো করে বুঝবি, আমি তবু বলে রাখছি হালকা করে, কনফিউজ হোস না, কনফিউজ হলে বলিস। তো প্রথমে সিঙ্গেল সেট থাকছে, তারপর তারাই কি করছে, এরকম সিঙ্গেল যে ক্রোমাটিড থাকছে এই ডবল ক্রোমাটিডটা মাঝখান থেকে ছিঁড়ে গেল, এদিকে টেনে নিল এদিকে টেনে নিল, ছিঁড়ে গেল, তাহলে উপরে এরকম একটা চলে গেল নিচে একটা চলে গেল, দুটা কোষ যখন তৈরি হচ্ছে একটা কোষ থেকে, তাই না? তো এখানে একটা ক্রোমাটিডই এখন একটা ক্রোমোজোম, নতুন কোষে এই একটা ক্রোমাটিডই একটা ক্রোমোজোম, কিন্তু এটা যখন বিভাজন হবে এরাও আবার এই যে এরকম যে ডবল ডবল হয়ে গেছিলো এরাও এরকম ডবল ডবল হয়ে যাবে, বললাম না সেম সেম রেপ্লিকেট তৈরি করবে, রেপ্লিকেশন একদম। তো এরকম সেম সেম যে তৈরি করবে, এই সেম সেম তৈরি করতে কে হেল্প করবে, এই যে এই টেলোমিয়ার অংশগুলো যে প্রান্তের অংশগুলো, এরা তোর দৈহিক কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করুক না করুক, কিন্তু এদের এরকম রেপ্লিকেশনে মানে এরকম এক্স এরকম নর্মাল থেকে এক্স আকৃতির এরকম গঠন তৈরি করতে সাহায্য করবে, একটা ক্রোমাটিড থেকে দুটা ক্রোমাটিড তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলবি। স্যার কত পড়বেন? 5 পাতা, 3 পাতা তো হয়ে গেল। আর মেন জিনিসটা তো বলে দিলাম, ওই জিনিসগুলোই তো এখন পড়ানো হচ্ছে না, নতুন কিছু তো পড়ানো হচ্ছে না, ওগুলো একটু ডিটেলে হচ্ছে। আর এই চ্যাপ্টারটা এমনই চ্যাপ্টার, এই প্রথমে একটু কঠিন লাগবে, কিন্তু যখন গোটাটা হয়ে যাবে বুঝে যাবি, মানে প্রথমে বই লেখার সময় তো তোর পরের জিনিসগুলো প্রথমে বলতে হবে না, তাহলেই তো ভালো হবে। তুই গোটাটা যখন পড়ে নিবি তখন তুই বুঝতে পারবি যে এই কথাগুলো আগে আগে যে বলেছিল কেন বলেছিল। আচ্ছা, ক্রোমোজোমের নিষ্ক্রিয় প্রান্ত এটা তো হয়ে গেল। এটা আরও কিসে সাহায্য করে, নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে, প্রয়োজন মতো কোষের বার্ধক্য আর মৃত্যু ঘটায়। পাশাপাশি যে ক্রোমোজোমগুলো আছে ওরা কখনো কখনো জুড়েও যেতে পারে এলোমেলো হয়ে, তাই না? ওই জুড়ে যাওয়াটাকে আটকায় কে, এই টেলোমিয়ার নামক অংশটা। বোঝা গেল? আচ্ছা, কত দূর হলো পড়া দেখি, 3 পেজ হলো আর অল্প। এবার দেখ, এই মেন যে এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো বোঝা তোর একটা পার্ট হলো, এবার অন্য একটা পার্ট পড়াচ্ছি আমরা। ঠিক আছে, অন্য একটা পার্ট মানে কি, এই যে ডিএনএটা পড়লাম, ডিএনএ দিয়ে কি কি হয় বাইরের ওগুলো আমরা তো সব দেখেই নিলাম, ক্রোমোজোম কোষ বিভাজনে কীভাবে হেল্প করে। এখন আমরা ডিএনএর ভেতরটা দেখবো, ডিএনএর ভেতরটা দেখতে কেমন হয়। ঠিক আছে, এটার সঙ্গে ওই কোষ বিভাজন ওটার অতটা লিঙ্ক নেই, মানে ওই বোঝাটার সঙ্গে এই বোঝাটা আলাদা। ঠিক আছে, দেখ ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ঠিক আছে, ইউক্যারিওটিক ক্রোমোজোম রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ আরএনএ, এদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি, ও প্রোটিন দ্বারা গঠিত হয়। ক্রোমোজোমের মধ্যে তাহলে কি থাকে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। ঠিক আছে, ক্রোমোজোমের 90% ডিএনএ ও ক্ষারীয় প্রোটিন, আর 10% কি থাকে, আরএনএ ও আম্লিক প্রোটিন থাকে। আম্লিক প্রোটিন মানে এখানে কি বলছে, নন হিস্টোন জাতীয় যেসব প্রোটিন তারা আম্লিক প্রকৃতির হয় বা অ্যাসিড প্রকৃতির হয়, আর হিস্টোন প্রোটিন যেগুলো সেগুলো কি ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে আমাদের 90%ই আমাদের কি হয়, ক্রোমোজোমের মধ্যে 90%ই হয় আমাদের ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, তাই না? আর কিছু কিছু জায়গায় দেখা যায় আমাদের 10% জায়গায় দেখা যায় আরএনএও থাকতে পারে, আর আরএনএর সাথে সবসময় কি থাকবে, ডিএনএর সাথে যদি আম্লিক প্রোটিন থাকে, এই ক্ষারীয় প্রোটিন থাকে, এর সঙ্গে আম্লিক প্রোটিন থাকবে, নন হিস্টোন প্রোটিন। ওটাই এখানে ভাগ করে দেখিয়েছে, নিউক্লিক অ্যাসিড প্রধান ডিএনএ, সামান্য আরএনএ, মানে নিউক্লিক অ্যাসিড যে জিনিসটা, নিউক্লিক অ্যাসিড মানে কি, ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর কি থাকে, প্রোটিন থাকে, তাই না? নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রধান কে বল, ডিএনএ, আর কি সামান্য 10% জায়গায় কি দেখা যায়, আরএনএও দেখা যায়। হ্যাঁ, আর প্রোটিনের মধ্যে কি থাকে, বেশিরভাগই ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন, আর 10% জায়গায় কি দেখা যায়, নন হিস্টোন প্রোটিন, আম্লিক প্রোটিন যেটা। আচ্ছা, দেখ কি বলেছে,
ডিএনএ ডিএনএ ফুল ফর্ম কি বল? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ এটা জানিস তো ওরা, তাই না? তাহলে ডিএনএ হোক আর আরএনএ হোক, এনএ মানে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে ডি ফর খালি ডিঅক্সিরাইবো, নিউক্লিক অ্যাসিডটা কেমন হবে? ডিঅক্সিরাইবো, আর ওখানে আর ফর কি? রাইবো। হ্যাঁ রাইবো। তাহলে ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট আর নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে কি গঠিত বল? ডিএনএ গঠিত হয়। আর ডিএনএ কি হবে? স্বপ্রজননক্ষম, মানে নিজের বললাম না রেপ্লিকেট তৈরি করে না, একটা ক্রোমাটিড থেকে আরেকটা ক্রোমাটিড তৈরি হবে। ক্রোমাটিড মানে ডিএনএ দিয়ে তৈরি সব কিছু, তাই না? আচ্ছা তাহলে কি হচ্ছে এটা? ডিএনএর মধ্যে কি থাকছে আমাদের? ডিঅক্সিরাইবো নামের মধ্যেই আছে, তাহলে ডিঅক্সিরাইবোজ ওটা কি? শর্করাটা আমাদের ডিঅক্সিরাইবোজ, ওটা শর্করার নাম ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে? আর কি থাকছে? ফসফেট থাকছে আর নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকছে। এগুলো দিয়ে স্বপ্রজননক্ষম যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড অণু বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তাকে ডিএনএ বলা হয়। ডিএনএ অণু দুটি তন্ত্রী দ্বারা গঠিত, ঠিক আছে? যেগুলা কি ওই ঘোরানো সিঁড়ি হয় না, লোহার ঘোরানো সিঁড়িগুলো দেখেছিস তো? হ্যাঁ সেই সিঁড়ির মতো দেখতে হয়, ওই সিঁড়িগুলোকে হেলিক্সও বলা হয়, আকৃতিটাকে আর কি। এই সিঁড়ির হাতল দুটি 5 কার্বনযুক্ত ডি রাইবোজ শর্করা আর ফসফেট অণু দিয়ে পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়, ঠিক আছে? সিঁড়ির যে হাতলগুলো আছে, এই যে হাতলগুলো দেখতে পাচ্ছি আমরা, এদের মধ্যে কি থাকছে বল? ডিঅক্সিরাইবোজ শর্করাটা থাকছে, আর কি থাকছে? ফসফেট অণু থাকছে। বোঝা গেল? এই মাঝখানের জায়গাগুলোর মধ্যে দুটো জিনিস থাকছে, ফসফেট আর ডিঅক্সিরাইবোজ শর্করা। আর এই সাইডগুলোর মধ্যে কি থাকছে? যেটা পড়ে থাকলো সেটা নাইট্রোজেন ঘটিত ক্ষার, তাই না? আচ্ছা সিঁড়ির, হ্যাঁ উল্টা বলে দিলাম নাকি রে? দেখি নাইট্রোজেন ঘটিত ক্ষার উল্টা বলে দিলাম। এগুলোর মধ্যে কি থাকছে? এগুলোর মধ্যে কি থাকছে? আমি একটু আগে যেটা বললাম সেটা থাকছে এগুলোর মধ্যে, সাইডগুলোর মধ্যে। এই প্রথম দুটা ফসফেট আর ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে এই সাইডের জিনিসগুলো তৈরি হচ্ছে, পেঁচানো জিনিসটা, ঠিক আছে? মনে রাখবি পেঁচানো জিনিস দুটা আছে, ওই জন্য দুটা জিনিস দিয়ে পেঁচানো জিনিসটা তৈরি। দুটা জিনিস হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা আর ফসফেট। কীভাবে যে উল্টা বললাম আমি। আর কি হচ্ছে এই জিনিসগুলো, যেটা মাঝখানের যে ধাপ যেগুলো আছে, সেগুলো আমাদের কি দিয়ে তৈরি হচ্ছে? নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষার দুই রকমের হয়, কয়েকটাকে বলা হয় পিউরিন আর কয়েকটাকে বলা হয় পিরিমিডিন। এই যে মাঝখানের যেগুলো আছে, কাউকে আমরা বলবো পিউরিন, কাউকে বলবো আমরা পিরিমিডিন। উদ্ভিদ হরমোনের সময় পড়েছিলাম না পিউরিন? আচ্ছা তো পিউরিনের মধ্যে কে আছে দেখ? পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে কে আছে? থাইমিন, সাইটোসিন। মনে থাকবে এজি এরা হচ্ছে কি পিউরিন, অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে কি পিউরিন, এজি পিউরিন। আর টিসি যেটা, টিসি সবসময় কি পিরিমিডিন। মনে রাখবি এই পিউরিন আর পিরিমিডিন সবসময় কি বন্ড গঠন করে। এই একটা পিউরিন আর একটা পিরিমিডিনের মধ্যে সবসময় বন্ড গঠন হবে। সেটা কি? পিউরিন অ্যাডেনিনের সঙ্গে সবসময় থাইমিনের বন্ড গঠন হয়, আর গুয়ানিনের সঙ্গে সবসময় সাইটোসিনের বন্ড গঠন হয়। দেখ এখানে তোদের বইয়ের মধ্যে সবসময় আছে জি এর সঙ্গে সি এর বন্ড আছে, ট্রিপল বন্ড কি ডবল বন্ড কি এগুলো আমরা পড়বো, এরপরেই পড়বো ভৌত বিজ্ঞানে, ঠিক আছে? এই টপিকটাই আছে। আচ্ছা তাহলে জি আর সি সবসময় বন্ড তৈরি করবে, আর এদের বন্ডটা হবে কি ট্রিপল বন্ড, ঠিক আছে? আর ডিএনএ এর মধ্যে এ আর টি সবসময় বন্ড গঠন করবে, এদের বন্ডটা হবে কি ডাবল বন্ড। বোঝা গেল? তাহলে আমাদের ডিএনএ এরকম পেঁচানো সিঁড়ির মতো গঠন নিয়ে তৈরি, তাই না? পেঁচানো এরকম সিঁড়ির মতো গঠন নিয়ে তৈরি। এদের মধ্যে কে আছে? এই পেঁচানো জায়গাটার মধ্যে কে আছে বল? ওই শর্করাটা আছে, ডিঅক্সিরাইবোজ শর্করাটা, আর ফসফেট আছে, ফসফেট দিয়ে এগুলো তৈরি হলো। আর মাঝখানে কে আছে? পিউরিন পিরিমিডিন দিয়ে এরকম করে সিঁড়ি তৈরি হবে। তো এই যে মাঝখানের যে সিঁড়িটা আছে পিউরিন পিরিমিডিন দিয়ে, এটার একদিকে থাকবে পিউরিন, একদিকে থাকবে পিরিমিডিন, একদিকে পিউরিন একদিকে পিরিমিডিন। তো
মাঝখানে বন্ড থাকবে এদের মধ্যে। পিউরিন আর পিরিমিডিনের মধ্যে হয় ডবল বন্ড থাকবে অথবা ট্রিপল বন্ড থাকবে। যদি পিউরিনের মধ্যে আমরা অ্যাডিনিন নেই তাহলে আমাদের পিরিমিডিনের মধ্যে কাকে নিতে হবে বল? এর সঙ্গে সবসময় টি, এ টি জি সি, জি আর সি দুটাই গোল গোল, এরকম করে মনে রাখবি, আমি মনে রাখি দুটাই গোল গোল, ওই জন্য একসাথে থাকে। আর তিনটা থাকে এদের মধ্যে, ঠিক আছে? এদের মধ্যে মিল বেশি, এদের মধ্যে ওই জন্য বেশি বেশি সংখ্যক বন্ড। আর বাকি পড়ে থাকলো এ আর টি, তাহলে এ আর টি এর মধ্যে বাকি পড়ে থাকলো দুটা বন্ড, ওই জন্য দুটা। তাহলে এদিকে পিউরিনের থেকে যদি অ্যাডিনিন নেই, আমাদের পিরিমিডিনের থেকে কাকে নিতে হবে? টিকে নিতে হবে, থাইমিনকে। আর পিউরিন থেকে যদি আমাদের জি গুয়ানিনকে নিই, তাহলে এদিক থেকে আমাদের কি নিতে হবে? সিকে নিতে হবে। এ আর জি হচ্ছে আমাদের পিউরিন, টি আর সি হচ্ছে আমাদের পিরিমিডিন। তো যাই হোক, এদের মধ্যে জিসি এর মধ্যে ট্রিপল বন্ড আর এটি এর মধ্যে ডাবল বন্ড থাকে। এবার দেখ কাজ বলেছে। কাজ কি? ডিএনএ অণু প্রতিলিপিকরণ গঠনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য জনিত্রী কোষ থেকে অপত্য কোষে, অর্থাৎ এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত করে। বোঝা গেল? ডিএনএ অণু কোষের জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে দুটা কাজ করছে। একটা কি? একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বংশগত বৈশিষ্ট্য মানে কেমন হবে, মানে একই বংশের লোকরা একই রকম হয়, একই রকম বৈশিষ্ট্যের হয়, তাই না? ওই জন্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কি করে আমাদের এগুলো নিয়ে যায়, বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেগুলো নিয়ে যায়। আর প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করে কি? এই ডিএনএ নিয়ন্ত্রণ করে। মানে ওই একটা প্রজন্মে একটা প্রাণীর ক্ষেত্রেও তার সব কিছু কাজ নিয়ন্ত্রণ করছে, আর তার পরের জেনারেশনেও যাতে সেম কাজটা ট্রান্সফার হয় সেই জিনিসটাও দেখছে। কে দেখছে? ডিএনএ। ঠিক আছে। এবার কি? আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ এর মতো এটা সেম ভাবে গঠিত হবে, খালি দুটা চেনের বদলে কটা চেন থাকবে? একটা চেন থাকবে। ডিএনএ থেকে সংশ্লেষিত রাইবোজ শর্করা, ফসফেট আর কি নাইট্রোজেন ঘটিত ক্ষার নিয়ে গঠিত একতন্ত্রী যে নিউক্লিক অ্যাসিড অণু প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষের মাধ্যমে কি জৈবনিক কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাকেই আরএনএ বলা হয়। এটি সাধারণত একতন্ত্রী। তাহলে এটা এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যায় না, কিন্তু এরা কি করে জেনারেলি খালি ওই ডিএনএর যে আরেকটা কাজ ছিল যে কেমন হবে, কাজকর্ম কেমন করবে, হাইটটা কেমন হবে, কালারটা কেমন হবে, এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে কে সাহায্য করে? আরএনএ সাহায্য করে। ডিএনএও করে, আরএনএও করে। কিন্তু এক বংশ থেকে আরেক বংশে, মানে এক বাবা মায়ের থেকে ছেলে মেয়ে, তারপরের থেকে তাদের ছেলে মেয়ে, এগুলোতে নিয়ে যাবে কে? খালি ডিএনএ দুটাই করবে। কেমন বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করবে ডিএনএ, আর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মেও নিয়ে যাবে। বাট আরএনএ কি করবে? শুধুমাত্র কেমন বৈশিষ্ট্য হয় সেটা নিয়ন্ত্রণ করবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাবে না। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি বলছে? এটি রাইবোজ শর্করা, ফসফেটমূলক ও নাইট্রোজেন ঘটিত ক্ষার দ্বারা গঠিত। আরএনএ নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলি ডিএনএর মতোই হয়, কেবলমাত্র আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল নামক পিরিমিডিন থাকে। ঠিক আছে? মানে আমাদের কি দেখছিলাম? এটি আর জিসি এর বন্ড হচ্ছিল, তাই না? এটি আর জিসি এর বন্ড হচ্ছিল। এখানে কি বলছে? খালি থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল নামক অপর একটি পিরিমিডিন থাকে। মানে এইউ আর জিসি। হ্যাঁ, এইউ আর জিসি। জিসির মধ্যে ট্রিপল বন্ড, সরি এখানে তো বন্ডের ব্যাপার নেই, এইউ থাকে আর জিসি থাকে। ঠিক আছে। কাজ কি বলেছে? কাজ 3। হ্যাঁ, আচ্ছা। কাজ অনুযায়ী আরএনএ 3 প্রকারের। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, আর কি রাইবোজোমাল আরএনএ, আর কি বলছে? ট্রান্সফার আরএনএ। টি ফর ট্রান্সফার, টিআরএনএ যেটাকে সংক্ষেপে বলছে। ঠিক আছে। একটা এমআরএনএ, একটা আরআরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মানে কি? এই যে আমরা বললাম কি ডিএনএ আরএনএ দুজনেই কি করে? বৈশিষ্ট্য কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করে। হাইটটা কেমন হবে ডিএনএও নিয়ন্ত্রণ করবে, আরএনএও নিয়ন্ত্রণ করবে। আসলে এই যে ডিএনএ আছে, ডিএনএ এর ওপর কি করে? যেমন ডিএনএ থেকে দেখলাম সিস্টার ক্রোমাটিড থেকে আরেকটা সিস্টার ক্রোমাটিড হচ্ছিল, ডিএনএ থেকে ডিএনএ গঠন হয়ে, তাই না?
সো মানে একই রকমভাবে কি করতে পারে, ডিএনএর থেকে আরএনএও গঠন হতে পারে। এই ডিএনএর গায়ে যেরকম ডিএনএও তৈরি হতে পারে একটা, ডিএনএর গায়ে এরকম আরএনএও তৈরি হতে পারে। প্রথমে ডিএনএর গায়ে এরকম আরএনএ তৈরি হয়, আরএনএর থেকে তারপরে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিনটা গিয়ে তোর জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে। এই ক্রমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিএনএর থেকে কি হয়, প্রথমে আরএনএ তৈরি হয়, আরএনএর থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিনগুলো গিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কালো হবে না, ফর্সা হবে, লম্বা হবে না, বেটে হবে, ঠিক আছে। তো ওই মেইন যে এই আরএনএটা, এই আরএনএকে কি বলছে, মেসেঞ্জার আরএনএ বলছে। আরও 2 ধরনের আরএনএ থাকে, রাইবোজোমের সঙ্গে থাকে কিছু কিছু। রাইবোজোমাল আরএনএ বলা হচ্ছে তাদেরকে। আরেকটা আছে, সেটাও এইসবেই এই মানে এই কাজ একই, কিন্তু এই কাজেরই বিভিন্ন স্টেপে বিভিন্ন জন সাহায্য করে। ট্রান্সফার আরএনএ আছে, ঠিক আছে, ডিএনএ নির্দেশিত প্রোটিন তৈরিতে সাহায্য করে সবাই মিলে। মানে ডিএনএ ডিরেক্ট, ডিএনএটা কি, ডিএনএটা প্রোটিন তৈরি করার মাধ্যমে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এটা আমরা পড়েছি। এখন পড়লাম যে এটা ডিরেক্ট এরকম করে না, মাঝখানে কে বিভিন্ন ধরনের আরএনএ কাজ করে। এর গায়ের মধ্যে এমআরএনএ তৈরি হবে, তারপর এমআরএনএর পরে আমরা আরআরএনএ আছে, টিআরএনএ আছে, আরআরএনএ টিআরএনএ এগুলোও আছে কোষের মধ্যেই। এর গায়ে যেটা তৈরি হবে সেটা এমআরএনএ, আরও আছে কি টিআরএনএ, আরআরএনএ। এরা মিলেও সবাই মিলে কি করবে, এই প্রোটিনটা তৈরি করতে সাহায্য করবে। তাহলে ডিএনএর থেকে এই এমআরএনএ আর বাকি কোষের টিআরএনএ, আরআরএনএ, এরা সবাই মিলে এরকম প্রোটিন তৈরি করলো। প্রোটিন আমাদের দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো। বোঝা গেল? আচ্ছা, এবার ডিএনএ আর আরএনএর পার্থক্য, ঠিক আছে। অবস্থান কি, কোষের নিউক্লিয়াস অথবা নিউক্লিয়েট, ঠিক আছে। মানে যেখানে যেখানে নিউক্লিয়াস থাকে না সেখানে সেখানে এই টাইপের একটা গঠন দেখা যায়, নিউক্লিয়েট বলে। আর আরএনএ কোথায় থাকে, সাইটোপ্লাজম আর রাইবোজোমের মধ্যে থাকে। বোঝা গেল? হ্যাঁ। এবার কি বলছে, শর্করার প্রকৃতি। 5 কার্বনযুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা, আর এখানে কি 5 কার্বনযুক্ত আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা, ওই জন্য ওই নাম আর, আর এখানে ডি অক্সিরাইবোর জন্য ওই নাম ডি দিয়ে, তাই না। আর পিরিমিডিন খাটটা কি হয় এখানে বল, সাইটোসিন আর থাইমিন, তাই না। আর এখানে কি হয়, সাইটোসিন আর ইউরাসিল। ইউরাসিল হয়, থাইমিনটা হয় না। আর এনেতে থাইমিন হয় না, ইউরাসিল থাকে। গঠন ওই দ্বিতন্ত্রী থাকে ঘোরানো সিঁড়ির মতো, আর এখানে একটাই তন্ত্র রেখাকার। আর এর কাজ কি, বংশগত বৈশিষ্ট্য বহন করে। আর এর কাজ কি বল, প্রোটিন সংশ্লেষের, ডিএনএ নির্দেশিত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে আজকে এই সাবজেক্টটা এখানেই থাক।